করছি এক শ্রোতা বন্ধুর অনুরোধ করা একটি বিখ্যাত রহস্য উপন্যাস, যার লেখক ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, কলঙ্কিনী কঙ্কাবতী। আজ থাকলো প্রথম পর্ব। প্রারম্ভ। ঘুম। দুটি চক্ষুর পাতাই যেন ঘুমে একেবারে বুজে আসতে চাইছিল। সমস্ত শরীর ও চেতনা যেন শিথিল হয়ে আসে। কত দিন ঘুম নেই ওই দুটি চক্ষুতে। অনেক অনেক বিনিদ্র রজনীর পর যেন আজ দুটি চক্ষু ভরে নেমে আসতে চাইছে ঘুম। সত্যি, চন্দ্রকুমার যেন কিছুতেই দুটি চক্ষুর পাতা আর খুলে রাখতে পারছিল না। দিনের পর দিন সেই একঘেয়ে সওয়াল, কোনো প্রয়োজনই তো ছিল না এর। তাই বুঝি আদালতে জজ সাহেবের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে সরকার পক্ষের কৌঁসুলির কোনো কথাই আর আসামি চন্দ্রকুমারের কানে পৌঁছাচ্ছিল না। কি তিনি বলছেন বা না বলছেন সেদিকে এতটুকু ভ্রুক্ষেপও যেন নেই আসামির। নিতান্ত বিরক্তিকর, নিতান্ত একঘেয়ে। চন্দ্রকুমারের মনে হচ্ছিল যেন একঘেয়ে প্রলাপ। কি প্রয়োজন ছিল সরকার পক্ষের কৌঁসুলির ওই কষ্টকর অর্থহীন বক্তৃতা দেবার? হত্যা সে করেছে এবং অকপটেই তা সে মুহূর্তে স্বীকার করেছিল। তখনই তো তার বিচার শেষ করতে পারত এরা। কোনো প্রয়োজনই তো ছিল না এই দিনের পর দিন প্রহসনের। তার নিজের তো আর কোনো দুশ্চিন্তা, কোনো উদ্বেগই নেই এবং সেই কারণেই প্রথম স্বীকারোক্তির পর ছোট অল্প পরিসর আলো বাতাসহীন সেলটার মধ্যে দীর্ঘ 8 বৎসরের রাতের পর রাত বিনিদ্র রজনীর ক্লান্তিতে পরম নিশ্চিন্তে ঘুমিয়েছিল। আর সেই যে সে ঘুমোতে শুরু করেছিল, তারপর কেবলই এখন ঘুম পায়। ঘুমেই দুই চক্ষুর পাতা জড়িয়ে আসতে চায়। আজও তেমনি ঘুমে দুই চক্ষুর পাতা জড়িয়ে আসছিল, কিন্তু সহসা একটা চাপা গুঞ্জন কানে দিতেই যেন আসামির সেই ঘুমের ঘোরটা কেটে গেল। চক্ষু মেলে সে তাকালো হত্যাপরাধে বিচারাধীন আসামি চন্দ্রকুমার। ধর্মাধিকরণে বিচার চলছিল হত্যাপরাধে অপরাধী এক আসামির, এক নারী হত্যাকারীর। এবং হত্যাকারী আর কেউ নয়, বর্তমান রঙ্গমঞ্চের সর্বজনপ্রিয় সুদর্শন নটসূর্য চন্দ্রকুমার রায়। তরুণ নট। হ্যাঁ, এখনো বয়সের দিক থেকে তরুণই বলা চলে, কারণ বয়স মাত্র তো 32 বৎসর। কিন্তু বয়সে তরুণ হলে কি হবে? ইতিমধ্যেই রগের দুপাশের চুলে শুভ্রতার ছোপ লেগেছে, কপালে জেগেছে রেখা। তথাপি হত্যাপরাধে বিচারাধীন হলেও চোখে মুখে কিন্তু কোনো ভয়ের বা দুশ্চিন্তার চিহ্নমাত্র ছিল না। কেবল ছিল যেন একটি বিষণ্ণ করুণ ক্লান্তি সমগ্র মুখখানি ভেবে। এবং চোখে মুখেই নয়, কেবল দাঁড়াবার ভঙ্গিটির মধ্যেও যেন একটি অতীব করুণ বিষণ্ণ ক্লান্তি। স্বীকারোক্তি করেছে আসামি চন্দ্রকুমার নিজেই, এবং যে সত্যি সে হত্যাকারী, এবং একটি নয়, 2টি হত্যাপরাধে সে অপরাধী। সত্যি আশ্চর্য ব্যাপার। 1 বা 2টি বৎসর নয়, প্রথম হত্যাপরাধের দীর্ঘ 8 বৎসর পরে পলাতক খুনি আসামি শশাঙ্ক শেখর রায়, নট জীবনের ছদ্মবেশী চন্দ্রকুমার, নটসূর্য চন্দ্রকুমার রায় আজ আবার অনুরূপ এক হত্যাপরাধী বিচারাধীন কাঠগড়ায় এসে দাঁড়িয়েছেন। কুশলী সরকারপক্ষীর দুঁদে কৌশলী সওয়াল করছিলেন সেই বিচিত্র কাহিনীরই উল্লেখ করে। তার স্বভাবসিদ্ধ জোরালো গলায় মাননীয় বিচারপতির সম্মুখে, ইওর অনার, আজ আমাদের সকলের সম্মুখে কাঠগড়ায় দণ্ডায়মান ওই আসামি সর্বজন পরিচিত নটসূর্য চন্দ্রকুমার রায়, যার আসল ও সত্যিকারের পরিচয় কৃষ্ণসাগরের ধনী জমিদারের
একমাত্র পুত্র শশাঙ্ক শেখর রায়, এবং যিনি একদা দীর্ঘ 8 বছর পূর্বে কৃষ্ণসাগরের আরাম কুটিরে এক হতভাগিনী নারীকে নিষ্ঠুরভাবে হত্যা করেও মনের দানবীয় পশুবৃত্তিকে সংবরণ করতে পারেননি। তাই বোধহয় দীর্ঘ 8 বছর পরে নিষ্ঠুর হত্যার নেশায় নিজের অজ্ঞাতেই নখদন্ত বিস্তার করেছেন। একটি নয়, দুটি নিরীহ নারীর হত্যাপরাধে অপরাধী খুনি। কিন্তু শেষ হলো না সরকার পক্ষীয় কৌশলী সওয়াল। বাধা পড়ল মধ্যপথে। সহসা একটা চাপা গুঞ্জন যেন আদালত কক্ষের মধ্যে ছড়িয়ে পড়ল। সকলেই আদালতের দক্ষিণ দিককার খোলা দরজাপথের দিকে তাকিয়ে দেখল আসামি পক্ষের কৌশলী মহিম হালদারের সহকারীর সঙ্গে এক বৃদ্ধ ও এক অবগুণ্ঠনবতী নারী আদালত কক্ষে এসে প্রবেশ করলেন ধীর শান্ত পদে। সেই বৃদ্ধ ও অবগুণ্ঠনবতী নারীকে সাক্ষীর বেঞ্চে বসিয়ে মহিম হালদার এগিয়ে সেই জজ সাহেবকে লক্ষ্য করে বিনীত কণ্ঠে বললেন, ইওর অনার, আজ যে সাক্ষীদের কথা আপনাকে বলছিলাম, আদালতে তারা উপস্থিত হয়েছেন। আপনার অনুমতি পেলে তাদের সাক্ষ্য গ্রহণ করা চলতে পারে। মহিম হালদারের কথায় সহসা কাঠগড়ায় দণ্ডায়মান আসামি চন্দ্রকুমারের ঘুমটা যেন ভেঙে গেল। চমকে মুখ তুলে তাকালেন এবং কয়েক মুহূর্ত অদূরে বেঞ্চের উপরে উপবিষ্ট সেই বৃদ্ধ ও অবগুণ্ঠনবতী নারীর দিকে তাকিয়েই বলে উঠলেন, না, কোনো সাক্ষীরই আমার প্রয়োজন নেই। আমি অপরাধী, খুনি, আমি হত্যাকারী। ধর্মবতার, যে কোনো দণ্ডের জন্যই আমি প্রস্তুত। আমি তো অকপটে আমার সমস্ত অতীত কাহিনী আপনার কাছে বলেছি। চন্দ্রকেও আমি হত্যা করেছি, মায়াদেবীকেও আমি হত্যা করেছি। আসামির কথায় আবার চারিদিকে আদালতে একটা মৃদু গুঞ্জন উঠল। জজ সাহেব হাতের কাঠের দণ্ডটা টেবিলের উপর আঘাত করে বললেন, অর্ডার, অর্ডার। সমস্ত গুঞ্জন থেমে গেল আবার। জজ সাহেবের অনুমতিক্রমে সুদক্ষ কৌশলী মহিম হালদার তখন তার উদ্যত জোরালো কণ্ঠে বলে চলেছে, সত্যি আশ্চর্য! কে জানতো সুদর্শন, সর্বজনপ্রিয়, মধুলাপী বিখ্যাত অভিনেতা চন্দ্রকুমার রায়ের আসল ও অকৃত্রিম নাম শশাঙ্ক শেখর রায়। চন্দ্রকুমার তার ছদ্মনাম মাত্র, এবং অভিনেতার জীবনটাই তার একটা ছদ্মবেশ, আত্মগোপনের একটা নির্মুখ মাত্র। এই দীর্ঘকাল, সুদীর্ঘ 8 বৎসর ধরে তিনি লোকের চোখে ধুলোই দিয়ে এসেছেন। সত্যিই তো, কেমন করেই বা কেউ সন্দেহ করবে বা জানবে? এত বড় একজন নামী অভিনেতা, অমন সুন্দর সুগঠিত দেহ যার, অমন রসঘন উদ্দাত্ত যার কণ্ঠস্বর, শিশুর মতো সরল ও জনপ্রিয় লোকটির আসল ও সত্যকারের পরিচয়। তিনি একজন পলাতক খুনি আসামি, সহজ স্বচ্ছন্দে সমাজের মধ্যে এই দীর্ঘ 8টা বছর ধরে বিচরণ করে বেড়াচ্ছেন, এবং 8 বছর পূর্বে একবার হত্যা করেও তার হত্যার লিপ্সা মেটেনি, আবার হত্যা করলেন। অবশ্য একথা ঠিক, আসামির স্বীকৃতিও সেটা প্রমাণ করেছে, এবং নিজ মুখেই তিনি স্বীকার করেছেন দুবার দুটি নারীকে তিনি হত্যা করেছেন। কিন্তু আমি বলবো, আইনের দিক থেকে আসামির স্বীকৃতি সব নয়। তার মুখ থেকে স্বেচ্ছায় যে কাহিনী বিবৃত হয়েছে, কাহিনী সেটাই সব নয়, আরো আছে। আর সেই কাহিনী আজ আমি আপনাদের সকলের সম্মুখে উদ্ঘাটিত করতে চাই, এবং সেই কাহিনী শোনবার পর বিচার করবেন আপনারা আসামি চন্দ্রকুমার ওরফে শশাঙ্ক শেখর রায়ের সত্যিকারের অপরাধ। সত্যি কি বিস্ময়কর কাহিনী! শহরের সমস্ত নামকরা সংবাদপত্রগুলিতে অভিনেতা চন্দ্রকুমার রায়ের হত্যাপরাধের কথা বড় বড় হেডলাইন নিউজে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত শহরবাসী যেন সেদিন প্রত্যুষে সচকিত হয়ে উঠেছিল। বিখ্যাত সর্বজনপ্রিয় অভিনেতা চন্দ্রকুমার আসলে একজন পলাতক খুনি আসামি, এবং প্রথম হত্যাপরাধের সুদীর্ঘ 8 বৎসর পরে খুনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন দ্বিতীয়বার আবার হত্যা করে মঞ্চ জগতের নবাগতা সুন্দরী শ্রেষ্ঠা উদীয়মানা অভিনেত্রী মায়াদেবীকে। ঘটনাটা সত্যি বিস্ময়কর বই কি। ডায়মন্ড থিয়েটারে কলঙ্কিনী কঙ্কাবতী নামক নাটকের প্রথম অভিনয় রজনী। প্রধান পুরুষ ও স্ত্রী চরিত্রে অভিনয় করছিলেন প্রখ্যাতনামা সর্বজনপ্রিয় নটসূর্য চন্দ্রকুমার ও নবাগতা অভিনেত্রী মায়াদেবী। কলঙ্কিনী কঙ্কাবতীর প্রথম অভিনয় রজনী। ডায়মন্ড থিয়েটারে লোকের লোকারণ্য। প্রথম ও দ্বিতীয় অঙ্ক শেষ হয়ে গিয়েছে। দর্শকজন মুগ্ধ, বিস্মিত।
তৃতীয় অঙ্ক শুরু হল। পানাসক্ত উচ্ছৃঙ্খল তরুণ জমিদার নীলাদ্রিভূষণ তার বাগান বাড়ির একটি কক্ষে অস্থিরভাবে পাইচারি করছেন। মনের মধ্যে চলছে তার হিংসার বিষ মন্থন। সন্দেহের হলাহলে সর্বাঙ্গ তার জ্বলে যাচ্ছে। তারই অনুগৃহীতা সুন্দরী নর্তকী কঙ্কা, সে কিনা আজ গোপনে তারই এক বিশেষ অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে প্রেমের খেলা খেলছে। বিশ্বাসঘাতিনী, শয়তানি। নর্তকী কঙ্কা এসে কক্ষে প্রবেশ করল। এসো, তোমারই জন্য অপেক্ষা করছিলাম কঙ্কা। সত্যি? হ্যাঁ। যাক, সৌভাগ্য আমার। অনেকদিন তোমার নাচ দেখিনি, একটু নাচবে? কোন নাচটা নাচবো বল? বিশ্বামিত্র নাটকে মুনির ধ্যানভঙ্গ করবার জন্য মেনকা যে নাচটা নেচেছিল। হাসে কঙ্কা, হাসিটি বড় মধুর কঙ্কাস। হাস্য যে? প্রশ্ন করেন নীলাদ্রিভূষণ। এখনো ভোলনি দেখছি সে নাচটা। না, ভুলতে আর পারলাম কই, কিন্তু বোধহয় তুমি ভুলে গিয়েছো কঙ্কা। আমি ভুলে গিয়েছি? ভোলনি? মৃদু হাসে কঙ্কা। এটা সেই নাচের ভেতর দিয়েই তো তোমাকে আমি পেয়েছিলাম। হ্যাঁ, আজ তাই সেই নাচটা আরেকবার দেখবার সাধ জেগেছি কঙ্কা। কেন বলো তো, হঠাৎ সেই নাচটা দেখবার জন্য তোমার আজ আবার শখ হলো কেন? হ্যাঁ, আর একবার দেখতে দাও, দেখতে দাও। সত্যি তোমার সে নাচের মধ্যে কি এমন যে সেদিন ছিল, আমাকে এমনি করে আকর্ষণ করেছিল, এমনি করে আমাকে সব ভুলিয়ে দিয়েছিল। আমার গৃহ, আমার স্ত্রী, আমার পরিজন। তুমি আজ বড্ড বেশি মদ খাচ্ছ নীলাদ্রি। ভয় নেই কঙ্কা, মাতাল হব না। তুমি নাচো, তোমার নাচ দেখবার মতো মুড একটা তৈরি করে নিচ্ছি মাত্র। তারপর শুরু হলো নৃত্য, এবং নাটক অনুযায়ী সেই দৃশ্যে নাচের মধ্যে হঠাৎ নীলাদ্রিভূষণ আচমকা উঠে নর্তকী কঙ্কাকে হত্যা করবেন। নাটক অনুযায়ী অভিনয় হলো, তবে হত্যার অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি নীলাদ্রিভূষণের হাতের ছোড়াটা সজোরে সমূলে নর্তকী বেশি মায়ার কোমল বক্ষে বসে গেল। অভিনয় নয়, সত্যি সত্যি মরণ যন্ত্রণায় আত্মচিৎকার করে উঠল নর্তকী বেশি অভিনেত্রী মায়া দেবী। হা হা করে পাগলের মতোই তখন হাসছেন নীলাদ্রি বেশি চন্দ্রকুমার। হ্যাঁ, হত্যাই আজ তোকে করলাম, পাছে ভবিষ্যতে আর কোনো হতভাগ্য বিশ্বামিত্রের ভুল না হয় তোকে দেখে নর্তকী। বুকে ছোবল হানবি। চন্দ্রা, চন্দ্রা, ওরে হতভাগিনী, তোকে যে আমি সমস্ত প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। প্রম্পটার সুদিনেরই প্রথম হঠাৎ কেমন সন্দেহ হয়। উইংসের পাশ হতেই প্রম্পট করতে করতে সে এতক্ষণ সবই দেখছিল। ব্যাপারটা কেমন যেন তার অস্বাভাবিক বলেই মনে হয়। অভিনেতা চন্দ্রকুমার, নীলাদ্রিভূষণের হাত তখন রক্তে লাল হয়ে গিয়েছে। তার চোখের তারায় কি এক অস্বাভাবিক উন্মাদ দৃষ্টি। আর তার কথাগুলো তো ঠিক নাটকের কথা নয়। আর রুধিরাপ্লুতা কঙ্কা, মায়াদেবী, যন্ত্রণায় তখনও ছটফট করছে। স্টেজের ফ্লোরে রক্তের ধারা। ম্যানেজার সীতানাথ পাশে দাঁড়িয়েছিলেন। তাকে চাপা কণ্ঠে সুদিন বলে, ড্রপ 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 ফেলে দিন, অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রপ নেমে আসার সঙ্গে সঙ্গেই সংজ্ঞাহীন হয়ে চন্দ্রকুমারের দেহটাও স্টেজের উপরে ঢলে পড়ল। হইচই, থিয়েটার ভেঙে গেল একটা প্রচন্ড গোলমালের মধ্যে। তাড়াতাড়ি ডাক্তার একজন ডেকে আনা হলো, কিন্তু যা হবার তা হয়ে গিয়েছে তখন। অভিনেত্রী মায়াদেবীর মৃত্যু হয়েছে। সকলেই হতভম্ব, বিস্মিত ও নির্বাক। এ কি হলো? ডাক্তার মথুটি থানার পুলিশকে একটা সংবাদ দিতে বললেন। অবনী অধিকারী, নিকটবর্তী থানার ইনচার্জ, এলেন।
বয়স 33-34-এর বেশি না হলেও মাথার চুল সব পেকে গিয়েছে ইতিমধ্যেই। পুলিশ লাইনের দীর্ঘ 16 বৎসরের অভিজ্ঞতা, অত্যন্ত রকচটা ও স্পষ্টবক্তা লোক বলে চাকরিতে প্রমোশন হয়নি এবং জানেন চাকরি বাকি জীবনে হবেও না। অবনী অধিকারীর সঙ্গে ম্যানেজার সীতানাথের কিছুটা আলাপ পরিচয় ছিল পূর্ব হতেই। তিনি এসে প্রশ্ন করলেন, কি ব্যাপার সীতানাথ বাবু? দেখুন না, অ্যাক্সিডেন্ট। সুটকো সীতানাথ অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছিলেন। ঢোক গিলে কোনো মতে জবাব দিলেন, অ্যাক্সিডেন্ট। ভ্রুকুটি করে তাকালেন পাকা পুলিশ অফিসার অবনী অধিকারী সীতানাথের ভয় বিহ্বল মুখের দিকে। চন্দ্রকুমার তখনও অজ্ঞান। মঞ্চের উপরেই একটা চৌকি এনে তার উপরে চন্দ্রকুমারের জ্ঞানহীন দেহটা শুইয়ে রাখা হয়েছে। একজন ভৃত্য মাথায় বাতাস করছে। জ্ঞানহীন চন্দ্রকুমারকে দেখিয়ে সীতানাথ আদ্যপান্ত ব্যাপারটা বিবৃত করে গেলেন। সব শুনে অবনী অধিকারী একটিমাত্র শব্দই উচ্চারণ করলেন। তারপর এগিয়ে গিয়ে মৃতদেহ পরীক্ষা করতে লাগলেন। অভিনয়ের জন্য হলেও ছোড়াটা ছিল একটা ভোঁতা ইস্পাতের তৈরি। ছোড়ার বাঁটটি ছিল কিন্তু চমৎকার, হাতির দাঁতের তৈরি। পাটের গোড়া পর্যন্ত একেবারে ছোড়াটি সমূলে অভিনেত্রী মায়াদেবীর বক্ষে বিদ্ধ হয়ে আছে। গম্ভীর কণ্ঠে অবনী অধিকারী বললেন, হ্যাঁ, একেবারে জব্বর অভিনয় করেছে বটে দেখছি। আরো ঘন্টা 2 বাদে চন্দ্রকুমারের লুপ্ত জ্ঞান ফিরে এলো। থিয়েটারের ম্যানেজার সীতানাথের ঘর। ম্যানেজার সীতানাথ, চন্দ্রকুমার ও অবনী অধিকারী তিনজনে 3টি সোফায় বসে। চন্দ্রকুমারের চোখে মুখে যেন একটা গভীর ক্লান্তির কালো ছায়া পড়েছে। ম্যানেজার সীতানাথের মুখ হতে অবনী অধিকারী ইতিপূর্বে যতটুকু শুনেছেন তার সংক্ষিপ্ত সার হচ্ছে, কলঙ্কিনী কঙ্কাবতী নাটকটি মনোনীত হয়ে মহলায় পড়বার আগেই প্রধান অভিনেতা হিসাবে নাটকটি সীতানাথ চন্দ্রকুমারকে পড়তে দিয়েছিলেন। পরে একদিন চন্দ্রকুমার এসে সীতানাথকে জানান নাটকটি তেমন ভালো হয়নি, নাটকটি মঞ্চস্থ না করলেই নাকি ভালো হয়। সীতানাথ কিন্তু চন্দ্রকুমারের কথা মানতে চাইলেন না, কারণ অন্যান্য যারা পড়েছেন সকলেই এক বাক্যে বলেছেন নাটকটি নাকি অপূর্ব হয়েছে, তার নিজের মতো তাই। সীতানাথ অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের পৃথক পৃথকভাবে নাটকটি পড়তে দিয়েছিলেন মতামতের জন্য। এক বাক্যে সকলেই স্বীকার করলে নাটকটি সত্যিই চমৎকার হয়েছে, খুব জমবে। সীতানাথ তখন নাটকটি মঞ্চস্থ করে স্থির করেন, মঞ্চের প্রধান অভিনেতা চন্দ্রকুমারের একার আপত্তি সত্ত্বেও। মহলা শুরু হয় নাটকটির। প্রথম দিনই মহলা দিতে এসে চন্দ্রকুমার কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়েন। বিশেষ করে তৃতীয় অঙ্কের ওই দৃশ্যটিতে আসতেই তার মধ্যে কেমন যেন একটা ভাবান্তর দেখা দেয়, যেন বেশ চঞ্চল হয়ে ওঠেন। অভিনয়ের কথাগুলো ও অভিব্যক্তি কিছুতেই যেন প্রকাশ পায় না। দ্বিতীয় দিনে মহলার সময় অনুরূপ ঘটায় সীতানাথ বলেন, এ কেমন হচ্ছে চন্দ্রকুমার? কালও দেখেছি আর আজও দেখছি তুমি তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্য এলেই রিহার্সাল থেকে অমন করে সরে দাঁড়াও কেন? অত্যন্ত ইম্পর্ট্যান্ট সিন নাটকের ওটা। কাল থেকে আর রিহার্সালে আসবো না, চন্দ্রকুমার বলেন। তার মানে? চন্দ্রকুমার বলেন, ভয় নেই, স্টেজে ঠিক হবে। অভিনয় জগতের মধ্যমণি নটসূর্য চন্দ্রকুমার একাধিক ক্রমে সেই প্রথম আবির্ভাবের দিনটি হতে মঞ্চে গত 8 বছর ধরে যে অভিনয় চাতুর্যে জনগণকে মুগ্ধ, বিস্মিত ও আনন্দ দান করে এসেছেন, তার কথায় আস্থা স্থাপন না করে পারেন না সীতানাথ। কাজেই চুপ করে থাকেন। সে যে ওইভাবেই প্রথম অভিনয় রজনী ঘোষিত হলো প্রাচীরপত্রে। তারপর ওই দুর্ঘটনা প্রথম অভিনয় রজনীতেই। দীর্ঘদিন পরে পুলিশ লাইনে চাকরি করে বিভিন্ন চরিত্রের লোক দেখে ও তাদের সংস্পর্শে এসে অবনী অধিকারীর মানুষ চিনবার একটা অদ্ভুত ক্ষমতা জন্মেছিল। ম্যানেজার সীতানাথের মুখে সমস্ত ব্যাপারটা শুনে অবনী অধিকারীর মনে মনে দুর্ঘটনার একটা মোটামুটি খসড়া যেন ইতিমধ্যেই খাড়া করেছিলেন। চন্দ্রকুমার একটু সুস্থ হবার পর তিনি তাকে ম্যানেজার বাবুর বসবার ঘরে ডেকে পাঠালেন এবং অত্যন্ত সহানুভূতির সঙ্গেই জিজ্ঞাসাবাদ শুরু করলেন। ব্যাপারটা ঠিক কি হয়েছিল বলুন তো চন্দ্রকুমার বাবু? শান্ত ধীর কণ্ঠে চন্দ্রকুমার জবাব দিলেন।
সীতানাথ বাবুকে বহুবার এই নাটক অভিনয় করতে আমি নিষেধ করেছিলাম, কিন্তু সীতানাথ বাবু আমার কথায় কান দেননি। আমি জানতাম অবনীবাবু এরকম একটা দুর্ঘটনা ঘটবে, শেষ পর্যন্ত হলোও তাই। আপনি জানতেন? বিস্মিত অবনী অধিকারী অভিনেতা চন্দ্রকুমারের মুখের দিকে তাকালেন। হ্যাঁ, প্রথম দিনই রিহার্সালের সময় থেকেই লক্ষ্য করেছিলাম এই নাটকে অভিনয় করতে করতে যত আমি দৃশ্যের পর দৃশ্য এগিয়ে যেতে লাগলাম, ততই যেন সমস্ত দেহ ও মনের মধ্যে আমার একটা অদ্ভুত ক্রিয়া ঘটতে শুরু করল। এবং দ্বিতীয় দিনও ঠিক অনুরূপ ব্যাপার ঘটতে আমার পক্ষে আর রিহার্সাল দেওয়া সম্ভব হয়নি। উনি সীতানাথবাবুও জানেন, শুধু যে মহলাতেই তা নয়, ওইটা পড়তে গিয়েও আমি ওই কারণেই পড়তে পারিনি শেষ পর্যন্ত। বলতে বলতে একটু থেমে আবার বলতে শুরু করলেন। কিছুই আপনাদের কাছে আমি অস্বীকার করব না দারোগাবাবু। মনে হতো নাটকের ওই দৃশ্যের ভিতর দিয়ে আমার জীবনের 8 বছর আগেকার এক দুর্যোগের রাত্রি যেন স্পষ্ট হয়ে উঠেছে আবার। আমাকে পাগল করে তুলত, আমার সমস্ত সংযমকে ভেঙে একেবারে চুরমার করে দিতে চাইতো। 8 বছর আগেকার এক দুর্যোগের রাত্রি? বিস্মিত অবনী অধিকারী প্রশ্ন করেন সহসা, কথার মাঝখানে কৌতূহলে। হ্যাঁ, 8 বছর আগে। সমস্ত ঘটনাটা আপনাকে খুলে না বললে ব্যাপারটা ঠিক আপনি বুঝতে পারবেন না। আমি কাল এত বুঝতে পারিনি অবনীবাবু যে 8 বছর আগেকার এক দুর্যোগের রাত্রির দুঃস্বপ্নটা এখনো মনের অবচেতনে আমার এমন স্পষ্ট হয়েই ছিল। অতীত দিনের যে পৃষ্ঠাটা ভেবেছিলাম একেবারে মন থেকে আমার ধুয়ে মুছে গিয়েছে, সেটা যে এতকাল পরে এমনি করে আমার চরম আঘাত হানবে এ স্বপ্নেরও অগোচর ছিল আমার। অবাক বিস্ময়ে স্তব্ধ হয়ে ম্যানেজার সীতানাথ ও অবনী অধিকারী শুনছিলেন অভিনেতা চন্দ্রকুমারের কথা। চন্দ্রকুমার একটা দীর্ঘশ্বাস টেনে আবার বলতে শুরু করলেন। সকলেই জানে আজ থেকে 8 বছর আগে সর্বপ্রথম এই থিয়েটারে নল দময়ন্তী নাটকে এক অপরিচিত তরুণ অভিনেতা প্রথম আত্মপ্রকাশ করেই দর্শক জনের দৃষ্টি আকর্ষণ করে এবং বৎসর ঘুরতে ঘুরতেই তার অভিনয় প্রতিভা নিয়ে মঞ্চ জগতে তার একাধিপত্য স্থাপন করে নেয়। তারপর এই 8 বছর ধরে ধাপে ধাপে অভিনেতা চন্দ্রকুমার এগিয়ে গিয়েছে। আজ সে নটসূর্য চন্দ্রকুমার, কিন্তু গত এই 8 বছর ধরে কেউ কোনোদিন খুনাক্ষরেও টের পায়নি অভিনেতা চন্দ্রকুমারের আসল ও সত্যিকারের পরিচয়টা কি। অভিনেতা চন্দ্রকুমার সমাজে অপাঙ্ক্তেয়, মঞ্চে তার যত গৌরব ও খ্যাতি থাক না কেন, তাই অভিনেতা চন্দ্রকুমারকে মঞ্চের বাইরে কেউ জানতে চায়নি বা জানবার চেষ্টাও করেনি। এবং সেই কারণেই তার জীবনের 8টা বছর ধরে শুধু মঞ্চেই নয়, তার জীবনেরও একটানা অভিনয় কারোরই চোখে পড়েনি। ক্রমে চন্দ্রকুমারের অভিনয় দেখতে দেখতেই একদিন লোকের কাছে আবার চন্দ্রকুমার পরিচয়টাই সত্য হয়ে গেল। শশাঙ্ক শেখর রায়কে লোকে ভুলে গেল, হারিয়ে গেল শশাঙ্ক শেখর এ দুনিয়া হতে। বেঁচে রইলাম চন্দ্রকুমার আমি, নটসূর্যের খ্যাতি নিয়ে সাধারণ সমাজের বাইরে অভিনেতাদের সমাজে। আপনি? হ্যাঁ হ্যাঁ অবনীবাবু, আমার আসল নাম চন্দ্রকুমার রায় নয়, শশাঙ্ক শেখর রায়। শশাঙ্ক শেখর রায়? হ্যাঁ, আপনাদের পুলিশের 8 বছর আগেকার পুরনো ফাইলগুলো যদি ঘাটেন, তার মধ্যে খুঁজলেই কৃষ্ণসাগরের এক নারী হত্যার কাহিনী পাবেন, যে হত্যা সংঘটিত হয়েছিল 8 বছর আগে কৃষ্ণসাগরের জমিদার রায়দের আরাম কুঠিরে এক ঝড়জলের রাত্রে। বিদ্যুৎ চমকের মতোই যেন অতীতের অন্ধকার আকাশটা স্মৃতির আলোকে ঝলসে ওঠে। দীর্ঘ 8 বছর আগেকার একটা ঘটনা মনে পড়ে অবনী অধিকারীর, অকস্মাতই যেন। প্রথম যৌবনে নতুন চাকরিতে প্রবেশ করার বছর 5 বাদে ছোট দারোগার পোস্ট পেয়ে অবনী অধিকারী গিয়েছিলেন কৃষ্ণসাগরে। কৃষ্ণসাগরের জমিদার ছিলেন তখন রাজশেখর রায়, দোর্দণ্ড প্রতাপশালী জমিদার। সরকারের আইন আদালতকে তিনি মানতেন না, তার আইন আদালত ছিল তারই কাছে, এবং তারই একমাত্র উচ্ছৃঙ্খল পুত্র। তাদেরই আরাম কুঠিরে যে এক রক্ষিতা নারী ছিল, তাকে এক ঝড়জলের রাত্রে হত্যা করে নির্দেশ হয়। তারপরে আর তার কোনো সংবাদই পাওয়া যায়নি। পুলিশ দীর্ঘ 2 বৎসর ধরে তন্ন তন্ন করে সর্বত্র খুঁজে বেরিয়েছিল সেই পলাতক খুনি আসামিকে, কিন্তু তবুও তার কোনো সন্ধানই করতে পারেনি। কর্পূরের মতোই যেন শশাঙ্ক শেখর উবে গিয়েছিল হঠাৎ।
শেষটায় একসময় ব্যাপারটা চাপা পড়ে যায়, কতকটা অনিবার্যভাবে। ধীরে ধীরে আবার একসময় তাকালেন অবনী অধিকারী শশাঙ্ক শেখরের মুখের দিকে এবং মৃদু কণ্ঠে প্রশ্ন করলেন, আপনি তাহলে সেই পলাতক খুনি আসামি শশাঙ্ক শেখর রায়? হ্যাঁ অবনীবাবু, আমি সেই শশাঙ্ক শেখর রায়। অবনীবাবু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন সম্মুখে উপবিষ্ট শশাঙ্ক শেখর ওরফে চন্দ্রকুমারের মুখের দিকে। আশ্চর্য, এই সেই শশাঙ্ক শেখর রায়। ঘরের গ্যাসের আলো লোকটার মুখের উপরে এসে পড়েছে। 8 বছর আগেকার একটা সকালের কথা মনে পড়ছে অবনীবাবুর। দূর গায়ের একটা ডাকাতির তদন্ত সেরে কৃষ্ণসাগর দিয়ে একটা নৌকা চেপে ফিরে সবে ডাঙায় পা দিয়েছে। সম্মুখেই দেখলেন এক অশ্বারূঢ় তরুণ। কি চেহারা! টকটকে কাঁচা সোনার মতো গাত্রবর্ণ, বলিষ্ঠ পেশল দেহ, তেজি একটা কৃষ্ণবর্ণ অশ্বের পিঠে বসে 2 হাতে লাগাম ধরেছিল সেই তরুণ। পরিধানে মালকোচা মারা ধুতি ও গায়ে গলাবন্ধ কোট, প্রশস্ত ললাট, খড়গের মতো নাসিকা, ধারালো চিবুক, দৃঢ়বদ্ধ ওষ্ঠ, সরু একটা গোফের কালো রেখা ওষ্ঠের উপরে। অবনীকে নৌকা থেকে ডাঙায় নামতে দেখে প্রশ্ন করল, আপনি? অবনীর পার্শ্বে দণ্ডায়মান চৌকিদার রহিম শেখ চাপা গলায় জানায়, দারোগাবাবু, ছোট হুজুর। ছোট হুজুর অর্থাৎ জমিদার তনয়কে নত হয়ে সঙ্গে সঙ্গে তটস্থ হয়ে প্রণাম জানায় অবনী। প্রণাম হুজুর, আমি এখানকার থানার নতুন ছোট বাবু। আর দ্বিতীয় কোনো কথা হয়নি সেদিন। তারপর শশাঙ্ক শেখর অশ্বের গায়ে চাবুক হানতেই ঝড়ের বেগে অশ্বারোহীকে নিয়ে ছুটে চলে যায় দৃষ্টির বাইরে কৃষ্ণসাগরের দিক। একটা শব্দের রেশ কেবল পশ্চাতে শোনা যায়, টক 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 খুরের আওয়াজ। আবার দিন 7 বাদে দেখা কৃষ্ণসাগর বিলের হোগলা ও বেতস বনের ধারে। পূর্ব দিনের মতোই মালকোচা এটে ধুতি পরিহিত, হাতে দোনলা বন্দুক, পাখি শিকারে বেরিয়েছে শশাঙ্ক শেখর। প্রণাম হুজুর। শিকারে শখ আছে দারোগাবু? আগে। শিকার করেননি কখনো? আগে। বন্দুক ছুটতে জানেন? আগে না হুজুর। বলেন কি, বন্দুক ছুটতে জানেন না? তবে কিরকম পুলিশে চাকরি করছেন? আগে। কতদিন হলো? বছর 3 হবে চাকরিতে ঢুকেছি। তাহলে হাত পাকাবার এখনো সুযোগ পাননি, নভিস। বলতে বলতে হঠাৎ হা হা করে হেসে ওঠে শশাঙ্ক শেখর। হাসির শব্দটা দিগন্ত প্রসারী কৃষ্ণসাগরের কালো জলের উপর দিয়ে একটা প্রতিধ্বনি তুলে দূর দূরান্তে মিলিয়ে যায়। হোগলা বনের ভিতর থেকে কয়েকটা বেলে হাঁস সেই উচ্ছ্বসিত হাসির শব্দেই বোধ হয় ক ক করে ডাকতে ডাকতে আকাশে উত্তীর্ণ হয়। আর ঠিক সেই সঙ্গে হাতের বন্দুকটা তুলে ট্রিগার টেনে শশাঙ্ক শেখর উড়ন্ত ডানা মেলা সেই হংস শ্রেণীকে আকাশপথে লক্ষ্য করে। শব্দটা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখা গেল উড়ন্ত হাঁসের মধ্যে একটা ডানা ঝাপটে কক কক শব্দ তুলে কৃষ্ণসাগরের জলে পড়ে গেল। অব্যর্থ আশ্চর্য হাতের নিশানা শশাঙ্ক শেখরের। উক্ত ঘটনা 3:15 বাদেই ঘটল সেই দুর্ঘটনা। কিন্তু এটা কি সেই স্বর্ণকান্তি বলিষ্ঠ তরুণ শশাঙ্ক শেখর? কোথায় আজ তার সেই অতীতের দুর্বার বন্য উশৃঙ্খলতা চেহারের মধ্যে? কোথায় সেই তেজোদ্দীপ্ত ভঙ্গি, খাপখোলা তলোয়ারের মতো তীক্ষ্ণ স্পষ্টতা, সূর্যের আলোর মতো প্রাখর্য, আভিজাত্যের জৌলুস? কপালের দুপাশের চুলে পাক ধরেছে, প্রশস্ত কপালে বলিরেখা স্পষ্ট, চোখের কোলে একটা কালো ছায়া, চোখের দৃষ্টি নিস্তেজ নিষ্প্রভ ভীত শঙ্কিত। এই কি সেই শশাঙ্ক শেখর? আসামিপক্ষের কৌশলী মহিম হালদারের বিবৃতি, যা তিনি রাজশেখর রায় ও তার পুত্রবধূ স্বর্ণময়ীর নিকট হতে শুনেছিলেন, এবং শশাঙ্ক শেখরের নিজের বিবৃতি নিয়ে যে কাহিনী সত্যি, সে কাহিনীর শুরু কৃষ্ণসাগরে ও দীর্ঘ 8 বছর আগে।
নীল রাত্রি, কৃষ্ণ সাগর। দীর্ঘ 8 বছর পরে ছবির মতোই যেন ভেসে উঠেছে 8 বছর আগেকার জীবনটা অভিনেতা চন্দ্রকুমারের চোখের সামনে। কিছুই মুছে যায়নি, কিছুই অস্পষ্ট নয়, স্মৃতির পটে আজও জলজল করছে। চন্দ্রহারের মতো গ্রামটাকে বেষ্টন করে খালটা যেখানে এসে মিশেছে দিগন্ত প্রসারী এক কালো জল বিলে, তারই নাম কৃষ্ণসাগর। আর ওই কৃষ্ণসাগরের নামেই গ্রামের নাম কৃষ্ণসাগর। সে সময় সন্ধ্যার পর সেই ভয়াবহ বিল কৃষ্ণসাগরের মধ্যে দিয়ে নৌকা বেয়ে যেতে অতি বড় দুঃসাহসীরও বুকটা কেঁপে উঠত। বিলের মধ্যে থেকেই চোখে পড়ে জমিদার রাজশেখর রায়ের বিরাট প্রাসাদ। কলকাতার পাঠ শেষ করে আজ রাজশেখরের একমাত্র পুত্র শশাঙ্ক শেখর ফিরে আসছে। জমিদার বাড়ির সিংহর দ্বারে বসেছে সানাই, দুয়ারে মঙ্গল ঘট, আম্রপল্লব, কদলী বৃক্ষ। নাট মন্দিরে ছেলের পাল হইচই করছে। সারাটা গ্রামের লোক, ছেলে বুড়ো মেয়ে বউ জমিদার গৃহে যেন ভেঙে পড়েছে। সুরেশ্বরী দেবী রাজশেখরের স্ত্রী, লালপাড় গরদের শাড়ি পরে গৃহদেবতা গোপীবল্লভের পূজার আয়োজনে ব্যস্ত থাকলেও মন তার পড়েছিল তার দীর্ঘকাল পরে গৃহাভিমুখী পুত্রের আগমন পথের দিকে। প্রথম পুত্র সন্তান 3 মাসের হয়ে মারা যাবার পর ওই সন্তান, সেই তার বড় আদরের একমাত্র পুত্র শশাঙ্ক শেখর। পাঠ শেষ করে গৃহে ফিরছে আজ। এইবার পুত্রের বিবাহ দিয়ে মনোমতো একটি পুত্রবধূ আনবেন। এতকাল পুত্রকে বিবাহে মত করাতে পারেননি সুরেশ্বরী। কেবলই সে দোহাই দিয়েছে পড়াশোনার। সেই পড়াশোনা আজ শেষ হয়েছে। এবারে তার কোনো আপত্তি শুনবেন না। মেয়েও তিনি দেখেই রেখেছেন এবং লোক মুখে মেয়ের কথা শুনে পছন্দও হয়েছে সুরেশ্বরীর মেয়েটিকে খুব। নিশ্চিন্তপুরের চৌধুরীদের বড় তরফের মেয়েটি, নামেও যেমন স্বর্ণময়ী, দেখতেও নাকি সে তেমনই। সত্যিই নাকি স্বর্ণ দিয়ে গড়া স্বর্ণ প্রতিমা, সোনার পুতুলি। সুরেশ্বরীর একটি মাত্র মেয়ে মাধবী। সৎপাত্রেই তাকে দান করা হয়েছে। মাধবী এসে পূজার ঘরে প্রবেশ করল। মা, কেন রে মাধব? সুরেশ্বরী মেয়ের মুখের দিকে তাকালেন। হ্যাঁ রে, উনি কোথায়? বাবা তো কাছারি বাড়িতেই বসে আছেন। এমন সময় বাইরের সদরে একটা মিলিত কণ্ঠের গোলমাল শোনা গেল। ছোট হুজুর এসেছেন। মা, দাদা বোধহয় এলো। বলতে বলতে দ্রুত পদে নুপুরের ঝংকার তুলে ছাদের দিকে ছুটে চলে গেল মাধবী। সুরেশ্বরীর চোখের কোণ দুটি ভিজে ওঠে। কালো পাথরের গোপীবল্লভ, গৃহদেবতা 5 পুরুষের। বেদির উপরে দাঁড়িয়ে বঙ্কিম ঠামে, মাথায় শিখি চূড়া, গলায় সোনা চন্দ্রহার, প্রকোষ্ঠে স্বর্ণ বলয়, হাতে মোহন বাছি। সুরেশ্বরী গোপীবল্লভের রূপার সিংহাসনের তলায় আঁচল দিয়ে প্রণাম জানালেন। বাইরের সদরে তখন প্রকাণ্ড কাছারি বাড়ির বড় বড় থামওয়ালা পঙ্খের কাজ করা টানা বারান্দার সম্মুখের পথের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন জমিদার রাজশেখর রায়, প্রবাস প্রত্যাগত পুত্রের অপেক্ষায়। বিরাট দশাশয়ী লম্বা চওড়া পুরুষ, আগুনের মতো টকটকে গাত্রবর্ণ, মাথায় বাবরি চুল একেবারে শ্বেত শুভ্র, পরিধানে পট্টবস্ত্র, পায়ে কাষ্ঠ পাদুকা। বিলের ধার থেকে বরাবর হেঁটেই এসেছে শশাঙ্ক শেখর। পালকি গিয়েছিল, কিন্তু পালকিতে ওঠেনি। পালকি শূন্য, পিছনে পিছনে আসছে। শশাঙ্ক শেখর এগিয়ে এসে নত হয়ে পিতার পদধূলি নিতেই রাজশেখর প্রবাস প্রত্যাগত পুত্রের মাথায় দক্ষিণ হাতখানি রেখে আশীর্বাদ করলেন। গম্ভীর প্রকৃতির রাজশেখর চিরদিনই স্বল্পভাষী। একমাত্র পুত্রকে তিনি যথেষ্ট স্নেহ করেন বটে, কিন্তু বাইরে সেটা বড় একটা প্রকাশ পেত না। মৃদু কণ্ঠে প্রশ্ন করলেন কেবল, ভালো ছিলে তো শেখর? আগে হ্যাঁ। পথে কোনো কষ্ট হয়নি? না। হেঁটে এলে কেন? পালকি গিয়েছিল বিলের ঘাটে, হেঁটেই আসতে ভালো লাগলো বাবু। ভুলো না, তোমার একটা বংশ গৌরব, একটা মর্যাদা আছে। চিরদিন পিতা পুত্রের মধ্যে ওইখানে বিবাদ, মতের অমিল। পুরাতন দিনের সেই বংশমর্যাদা ও ধন ঐশ্বর্যের আভিজাত্যের মোহে
আজ মানুষকে ভুলতে হবে। আভিজাত্যের সংস্কারের প্রাচীরকে আজ না ভেঙে ফেললে বাঁচা যাবে না। কিন্তু পিতা রাজশেখর এ কথায় কান দিতেই চান না। তার ধারণা ওই মনোবৃত্তির মূলে আছে ক্রমব্যাপ্ত ইংরেজি শিক্ষা, ইউরোপীয় সভ্যতা ও চারিত্রিক দুর্বলতা। কিন্তু মুখ তুলে পিতার সামনে দাঁড়াবার দুঃসাহস আজও শশাঙ্ক শেখরের হয় না। গম্ভীর স্বল্পবাক পিতার চতুষ্পার্শ্বে এমন একটা দুর্ভেদ্য কঠিন বর্ম রয়েছে, তার সামনে গিয়ে দাঁড়ালে অতি বড় প্রতিপক্ষকেও মাথা নিচু করে ফিরে আসতে হয়। মা, ও মা, মা কোথায় তুমি? পুত্র একেবারে পূজার ঘরের সামনে এসে দাঁড়ালো। দাঁড়া বাবা, আসছি, একটু অপেক্ষা কর। শশব্যস্তে সুরেশ্বরী দেবী বললেন পুজোর ঘর থেকে, না, শিগগির বের হয়ে এসো, নইলে এক্ষুনি তোমার ঠাকুর ঘরে ঢুকে তোমাকে জড়িয়ে ধরবো। মাকে হুমকি দেয় ছেলে শিশুর মতো আবদারে। ওরে না না লক্ষ্মী বাবা, আমি আসছি, এক্ষুনি আসছি। মা বাধা দেন ব্যস্ত হয়ে। শিগগিরই 1 2 3 গণবার আগেই যদি না বের হয়ে আসো তো তোমার কালা পাহাড়ের মন্দিরে প্রবেশ করবই। বলতে বলতে সত্যি শশাঙ্ক শেখর গুনতে শুরু করে। 1 2। সুরেশ্বরী ঠাকুর ঘর থেকে বের হয়ে এলেন তাড়াতাড়ি। চওড়া রক্ত লালপার গরদের শাড়ি পরিধানে, মাথায় ঈষৎ অবগুণ্ঠন, হাতে তামার পাত্রে ঠাকুর গোপীবল্লভের প্রসাদী পুষ্প। শশাঙ্ক শেখর নত হয়ে প্রথমে মায়ের পায়ের ধুলো নিল। সুরেশ্বরী পুত্রের মাথায় ঠাকুরের প্রসাদী পুষ্প ছোঁয়ানোর মধ্যেই উঠে দাঁড়িয়ে পুত্র দুই হাতে জননীকে জড়িয়ে ধরল। কি আর করেন সুরেশ্বরী, পার্শ্বেই দণ্ডায়মানা কন্যা মাধবীর দিকে তাকিয়ে বললেন, পাত্রটা ধর মা, পাগলটা যখন খেপেছে। মাধবী মায়ের হাত থেকে পাত্রটা নেয়। সুরেশ্বরী তখন দু হাতে পুত্রকে বক্ষের মধ্যে টেনে নেন সজল চোখকে। মা, মাগো, আমার মা মনি, আমার মা শোনা। দুই হাতে জননীকে জড়িয়ে ধরে মায়ের বুকের মধ্যে শিশুর মতো মাথা ঘষতে থাকে ছেলে। বুড়ো ছেলের আদর খাবার বহরটা দেখো মা, মাধবী বলে ওঠে। দেখো মা, দেখো মাধু মুখপুরীর হিংসাটা একবার দেখো। ওই মুখপুরীটাকে শ্বশুর বাড়ি থেকে আবার কেন আনতে গেলে বলো তো? পরের ঘরে একবার যখন দিয়েছ আবার কেন চুকে বুকে গিয়েছে। হ্যাঁ তাই বই কি, একা একাই যত আদর খাবেন উনি, যেন একা ওরই মা। তীব্র প্রতিবাদ জানায় মাধবী। মা সুরেশ্বরী হাসতে থাকেন, ছেলে মেয়ের ঝগড়া শুনে হাসতে থাকেন। ভাগ, তোর আবার মা কি রে মুখপুরে? তোর মা তো তোর শ্বশুর বাড়িতে আছে, নির্মলের মাই তোর মা, বলে ওঠে শশাঙ্ক শেখর। চল চল, এখন হাত মুখ ধুইয়ে কিছু খেয়ে ঠান্ডা হবি চল তো। সুরেশ্বরী ছেলেকে তাড়া দেন। তারপর কন্যা মাধবীর দিকে তাকিয়ে বলেন, মাধু, মা যা তো দেখতো মা, বামন ঠাকুরনকে আমার ঘরে তোর দাদার জলখাবারটা নিয়ে আসতে বল। বয়ে গিয়েছে, তোমার ছেলের তদারক করতে আবার বয়ে গিয়েছে, দরকার থাকে দাদা নিজে গিয়েই বলে আসুক না। কিন্তু মুখে প্রতিবাদ জানালেও মাধবী অন্দরের দিকে ভাইয়ের জলখাবারের তদারক করতেই চলে গেল। সুরেশ্বরী হাসেন। ভাই বোনে ওদের ঝগড়াও যেমনি, ভালোবাসাও তেমনি। 3 মহলা জমিদার বাড়ি, সেকেলে বিরাট মোটা মোটা থামওয়ালা দালান। রাত্রে এক মহল থেকে অন্য মহলে যেতে গা ছমছম করে। সদর কাছারি বাড়ি কিন্তু অন্দরের থেকে একেবারে পৃথক। সদর মহলকে সম্পূর্ণভাবে প্রাচীর গেঁথে দুটি ভাগে রাজশেখর রায় তার প্রথম যৌবনে ভাগ করেছিলেন। তার মধ্যে এক ভাগ ছিল রহস্য দিয়ে ঘেরা। সেখান থেকে রাত্রে ঘুঙুরের আওয়াজ ও সেতারের আলাপ নিশুতি রাত্রে চারিদিকে ছড়িয়ে পড়ত, এবং সেখান থেকে শুধু ভেসে আসত মধ্যে মধ্যে বিচিত্র রাগ রাগিনীর ঝঙ্কার। বহির্মহলের অন্য অংশে ঠাকুরবাড়ি, নাট মন্দির ও দাস দাসী, নায়েব, গোমস্তা ও দারোয়ান কর্মচারীদের ভিড়। অন্দরমহলও আবার দুটি ভাগে বিভক্ত। এক ভাগে নিকটবর্তী আত্মীয় স্বজন ও আশ্রিত জনের ভিড়, অন্য ভাগে রাজশেখর রায় নিজে ও তার স্ত্রী পুত্রেরা থাকেন, এবং সেইটি হচ্ছে অন্দরের একেবারে শেষের মহল। জলখাবার খেয়ে সকলের কুশল ইত্যাদি দিয়ে নিজের বাক্স খুলে একটা মুক্তোর মালা বের করলো শশাঙ্ক। মাধুরীর জন্য কলকাতা থেকে সে এনেছে।
মাধবীকে খুঁজতে খুঁজতে এসে শশাঙ্ক দ্বিতলের দক্ষিণের ঘরে আবিষ্কার করে। মাধবী একটা আসনের উপর ফুল তুলছিল ছুঁচসুতো দিয়ে। সোজা একেবারে শশাঙ্ক মাধবীর পাশটিতে এসে বসে। এবারে ভাব করতে হবে কিনা। কার জন্য আসনটা তৈরি করছিস রে মাধব? আমার জন্য বুঝি? মাধবী কিন্তু ভাইয়ের প্রশ্নের কোনো জবাব দেয় না, নিজের সূচিকার্যেই ব্যস্ত থাকে। রাগ হয়েছে নাকি আমাদের মাধবী রানী? তথাপি নিরুত্তর মাধবী, কোনো জবাব নেই। বেশ, মাধবী দেবী তবে রাগ করেই থাকুন। কলকাতা থেকে যে মুক্তোর মালাটা এনেছিলাম পদ্মদাসীকেই দিয়ে দিয়ে। এবারে আর কিন্তু মুখ হয়ে থাকে না মাধবী। দাদার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, সত্যি এনেছো দাদামণি? সত্যি না তো কি মিথ্যে? এই দেখ। মুক্তোর মালাটা হাতে নিয়ে দোলাতে থাকে শশাঙ্ক শেখর। কই দেখি দেখি। আগে শুনি এই মুক্তোর মালার বদলে আমার ভাগ্যে কি জুটছে। বিনামূল্যে এমন একটা মুক্তোর হার কি মেলে? হঠাৎ মাধবীর একটা কথা মনে পড়ে যাওয়ায় তার মুখে হাসি দেখা দেয় এবং সে হাসতে হাসতে বলে, নিশ্চয়ই মূল্য পাবে বই কি দাদামণি। আমিও দেব বদলি কণ্ঠহার। তাই নাকি রে? কণ্ঠহারের বদলে মুক্তোর হার? তবে তো আর না দিলে চলবে না। নে। মুক্তোর মালাটা বোনের হাতে তুলে দিল শশাঙ্ক। মুক্তোর মালাটা গলায় দুলিয়ে মাধবী বলে, তুমিও পাবে, তবে একটা মাস দেরি করতে হবে। এই যা। ও, নিজের বেলা নগদানগদি আর অন্যের বেলায় পরে? তা হচ্ছে না। কোথায় তোর কণ্ঠহার? যা শিগগির আন। আসছে গো, আসছে। একটা মাস ধৈর্য ধরে থাকো। তবে হ্যাঁ, নামটা বলছি সে কণ্ঠহারের, স্বর্ণময়ী। সত্যি দাদা ভাই, দুধে আলতা রং, নিশ্চিন্দপুরের চৌধুরীদের বড় তরফের মেয়ে বটে। হ্যাঁ, মার তো মেয়ে দেখে ভারী পছন্দ হয়ে গিয়েছে। আসছে ফাগুনেই। বুঝলাম। তা পাত্রটিকে? আহা, তার খুকিটির বয়স কত? তুমি যা ভাবছো তা কিন্তু নয় দাদা ভাই। 15 বছর পার হতে চলল। বলিস কি রে? তবে তো তোর দিদি শাশুড়িরই বয়সী। কেন, বয়সটা কম হলো নাকি? তাছাড়া বেশ বড় সড়টি দেখতে। মাকে জিজ্ঞাসা করে দেখো। জিজ্ঞাসা আর করতে হবে না, শুনেই সম্যক উপলব্ধি হচ্ছে। বলতে বলতে শশাঙ্ক শেখর বাইরে যাবার জন্য পা বাড়ায়। মাকে এবারে আর ঠেকিয়ে রাখা যাবে না, শশাঙ্ক শেখর জানে। এতদিন পরীক্ষার দোহাই দিয়ে শশাঙ্ক বিবাহের ব্যাপারটা ঠেকিয়ে এসেছে, কিন্তু আর বোধহয় সেটা সম্ভবপর হবে না। কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি বিয়ে শশাঙ্ক কিছুতেই করতে পারবে না। আরো দিন 10 বাদে সুরেশ্বরী একদিন সন্ধ্যায় শশাঙ্ক যখন তার কোলে মাথা দিয়ে ছাতে শুয়ে আছে কথাটা তুললেন। কোনরূপ দ্বিধা না করে একেবারে স্পষ্টপষ্টি ভাবেই বললেন, শেখর, কাল নায়েবকে সঙ্গে নিয়ে একবার নিশ্চিন্দিপুর যাবি। শেখর সব বুঝতে পারলেও প্রশ্ন করে, সেখানে হঠাৎ কেন? সেখানকার চৌধুরীদের বড় তরফের মেয়ে স্বর্ণময়ীকে দেখে আসবি। কিন্তু মা, সে তো শুনেছি একেবারে ছেলে মানুষ। আর তাছাড়া এই তো সবে বাড়ি এলাম মা, থাক না আর কয়েকটা দিন। না, এবারে আর তোর কোনো আপত্তি আমি শুনছি না। এই তো একটা বছর মাধু ছিল না, সমস্ত বাড়িটাই যেন একেবারে খালি হয়ে গিয়েছিল। 2 মাস বাদে আবার সে চলে যাবে। কিন্তু মা, এখন তো আমিই আছি। তা হোক, যে সময় যা। তাছাড়া চৌধুরীদের মেয়ে দেখে তোমার পছন্দ না হয় সে আলাদা কথা, কিন্তু যেন এবারে বিবাহ তোমার আমি দেবই। সুরেশ্বরী বড় ভয়। শশাঙ্ক শেখর একটিমাত্র ছেলে তার। তাছাড়া যে বংশে তার জন্ম, ভাবতেও বুঝি কেঁপে ওঠে তার অন্তর। ভীত জননী তাই তো স্বামীর একান্ত অমতেও একমাত্র পুত্রকে চেয়েছিলেন সত্যিকারের শিক্ষায় শিক্ষিত করে তুলতে, এবং তাই তাকে স্নেহের খাতিরে আঁচলের তলায় না রেখে দিয়ে উচ্চ শিক্ষার জন্য কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন, এবং অতি সাধারণভাবে যাতে করে সে অন্যান্য 10 জন সমবয়সীর সঙ্গে থেকে শিক্ষা লাভ করতে পারে, সেইভাবে ঠিক প্রয়োজনীয় খরচপত্র ছাড়া কখনো একটি পয়সা স্বামীকে পাঠাতে দেননি। স্বামীর কোনো কথাতেই তিনি কান দেননি।
রাজশেখরও কেন জানি পুত্রের ব্যাপারে স্ত্রীর ইচ্ছায় বাধা দেননি। পুত্র তার মনোমতো শিক্ষা লাভ করে ফিরে এসেছে। এইবার তাকে মনোরম সুন্দরী একটি পাত্রীর সঙ্গে বিবাহ দিয়ে নিশ্চিন্ত হতে চান সুরেশ্বরী। চৌধুরীদের বড় তরফের যে মেয়েটির কথা তিনি শুনেছেন, সে সব দিক দিয়েই শশাঙ্ক যোগ্যা মনে হয় তার। নায়েব শ্যামাকান্তর সঙ্গে দিন দুই পরে সুরেশ্বরী পুত্রকে পাঠিয়ে দিলেন চৌধুরীদের মেয়েটিকে দেখবার জন্য। যদিও ওই সময় নিয়ম ছিল না পাত্রের নিজে গিয়ে তার পাত্রী দেখা। রাজশেখরও আপত্তি তুলেছিলেন, বলেছিলেন, কিন্তু বড় বউ, এ বংশের নিয়ম নয় ছেলে গিয়ে নিজের পাত্রীকে দেখে। তা নাই হোক, আমার শিক্ষিত ছেলে, তার সঙ্গে যে মেয়ের বিবাহ হবে তাকে সে নিজে দেখে পছন্দ করবে, এই আমার ইচ্ছা। এ ব্যাপারে তুমি বাধা দিতে এসো না। কিন্তু জেনেও এতে মঙ্গল হবে না। এ বংশের চিরন্তন নীতিকে লঙ্ঘন করে। নীতি সে তো একদিন আমরাই তৈরি করেছিলাম প্রয়োজনে। আজ আবার প্রয়োজনে যদি সেই নীতিকে লঙ্ঘন করি, তাতে কোনো অন্যায় বা অমঙ্গল হবে না যেন। বেশ, তুমি যা ভালো বুঝো করো। তবে একটা কথা। কি? তোমার ছেলে যদি সে মেয়ে পছন্দ না হয় তবে হবে না সেখানে বিয়ে। সে কি কথা এক প্রকার পাকাপাকি? তা কি হবে? তাই বলে ছেলের অমতে বিয়ে তো আর হতে পারে না। কিন্তু কুক্ষণেই মায়ের নির্দেশে শশাঙ্ক শেখর নায়েবের সঙ্গে চৌধুরীদের মেয়ে দেখতে গিয়েছিল। মেয়ে দেখে ফিরবার পথে শশাঙ্ক একা একাই আগে আগে ঘোড়ায় চেপে কৃষ্ণসাগরে ফিরছিল। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে। পথ এখনো অনেকটা বাকি। প্রাণপণে ঘোড়া ছোটাচ্ছিলেন শশাঙ্ক শেখর। পথের মধ্যে একটা খাল লাফিয়ে ডিঙোতে গিয়ে ঘোড়াটা পড়ে গেল হুমড়ি খেয়ে। শশাঙ্ক শেখর ছিটকে পড়ল জলের মধ্যে, এবং জলের মধ্যে ছিটকে পড়ায় কোনো মতে গুরুতর আঘাত থেকে বেঁচে গেল। ঘোড়াটার পা রীতিমতো জখম হয়েছে, আর তার চলবার শক্তি ছিল না। অগত্যা ভিজে জামাকাপড় নিয়ে শশাঙ্ক শেখরকে হেঁটেই এগোতে হলো বাকি পথটুকু। সোজা পথে না গিয়ে কৃষ্ণসাগরের ধার দিয়ে গেলে একটু তাড়াতাড়ি গৃহে পৌঁছানো যাবে ভেবে শশাঙ্ক সেই পথ ধরেই চলে। সমস্ত শরীরে অসহ্য ক্লান্তি, তাতে আবার এত দীর্ঘ পথ পায়ে হাঁটা অভ্যাস নেই। তাই শশাঙ্ক বুঝি কোনো মতে মন্থর পদবিক্ষেপে এগিয়ে চলে। কৃষ্ণসাগরের কালো জলে অন্ধকার চাপ চাপ হয়ে জমাট বেঁধে উঠেছে। প্রথম রাতের আকাশে ফুটে উঠেছে একটি দুটি করে অনেকগুলো তারা। কৃষ্ণসাগরের ঘন কৃষ্ণ জলের কোল ঘেঁষে হোগলা ও বেত বনে মাঝে মাঝে বিচিত্র একটা শব্দ জাগে। আর চলা যাচ্ছে না, বসে কোথাও খানিকটা বিশ্রাম নিতে হতো। কিন্তু এখানে বিশ্রাম নেবেই বা কোথায়? সহসা নজরে পড়ল দূরে একটা কম্পিত আলোর শিখা। কোথা হতে আসছে ওই আলো? চিন্তা করে শশাঙ্ক শেখর। এখানে এই নির্জন কৃষ্ণসাগরের ধারে আলো? বিস্ময় কৌতূহলে এগিয়ে চলে শশাঙ্ক শেখর। আরও খানিকটা পথ এগিয়ে যাবার পর শশাঙ্ক শেখর বুঝতে পারে অনতি দূরে তাদেরই যে পরিত্যক্ত আরাম কুঠির, একেবারে কৃষ্ণসাগরের কোল ঘেঁষে, সেখানেই জ্বলছে ওই আলোর শিখাটা। কিন্তু আরাম কুটির তো খালি এবং তালা দেওয়াই পড়ে আছে দীর্ঘদিন ধরে। ও বহুবার শুনেছে, তবে ওখানে এমন সময় আলো এলো কোথা থেকে? কোনো ভৌতিক ব্যাপার নয় তো? পরক্ষণেই মনে মনে হেসে ফেলে শশাঙ্ক। কৌতূহলে শশাঙ্ক ক্রমে একবার আরাম কুটিরের যে জানালার কাছে এসে দাঁড়ায়। সেটা আরাম কুটিরের পশ্চাতের অংশের একটি জানালা। শশাঙ্ক অতঃপর সেই খোলা জানালার দিকেই আরো একটু এগিয়ে গেল। মাটি থেকে জানালাটা কিছু উঁচু হলেও শশাঙ্কর পক্ষে পায়ে ভর দিয়ে জানালা পথে উঁকি দিতে কষ্ট হলো না। কিন্তু উঁকি দিয়ে ঘরের মধ্যে স্বল্পালোকে যে দৃশ্য শশাঙ্কের চোখে পড়ল, সে তার কল্পনাতীত। ঘরের এক কোণে একটি কাষ্ঠদণ্ডের উপর জ্বলছে একটি বাতি। সেই বাতির আলোয় বসে একটি মেয়ে দর্পণের সামনে বসে প্রসাধনে রত। এ কি সত্যি জীবন্ত কোনো নারী এই পৃথিবীর? না কোনো কল্পলোকের রূপকথার কোনো কুচবরণ রাজকন্যা? বাতির আলোয় মনে হয় বুঝি মোমে গড়া কোনো স্বপ্নের পুতুল। এই নির্জন পরিত্যক্ত বাগান বাড়িতে কোথা থেকে এলো এই মোমে গড়া পুতুল? কোন দেশের কোন কল্পলোকের রাজকন্যা? চোখের পলক পড়ে না শশাঙ্ক শেখরের বিস্ময়ে কৌতূহলে। কতক্ষণ সে নিঃশব্দে ওই জানালা পথে সে গৃহমধ্যে উপবিষ্টা কেশ রচনায় রত অনিন্দ সুন্দরী তরুণের দিকে চেয়েছিল শশাঙ্ক তা জানে না। হঠাৎ খেয়াল হতেই লজ্জায় সংকোচে সেখান থেকে সরে এলো সে।
গৃহে ফিরে এলো শশাঙ্ক শেখর। মা প্রশ্ন করলেন, কেমন মেয়ে দেখলি শশাঙ্ক? অন্যমনস্ক শশাঙ্কর সমস্ত মন জুড়ে তখনও সেই কল্পলোকের মোমের পুতুল। সে অসংলগ্ন জবাব দেয়, হ্যাঁ, মেয়ে কেমন দেখলি? হ্যাঁ, কিছু বললে মা? বলছিলাম মেয়ে কেমন দেখলি? ও তো একেবারে ছেলে মানুষ মা। ছেলে মানুষ আবার কোথায়, 15 চলছে। তাছাড়া মেয়ে ছেলে বিয়ের পর দেখতে দেখতে বেড়ে উঠবে। শশাঙ্ক কিন্তু চুপ করেই থাকে। কি জানি কি ভেবে ওই মুহূর্তে সুরেশ্বরী ছেলেকে আর বেশি বিরক্ত করলেন না। দীর্ঘ পথ পায়ে হেঁটে এসে ক্লান্ত, এখন বিশ্রাম নিক, পরে সময় মতো আবার কথাটা উত্থাপন করা যাবে। সে রাত্রে কিন্তু শয্যায় শুতে গিয়েও অনেকক্ষণ শশাঙ্কের চোখে ঘুম এলো না। ক্ষণেকের দেখা আরাম কুটিরে সেই মোমের পুতুলের মতো মুখখানি ঘুরে ঘুরে মনের পাতায় ভেসে ওঠে। কেশ প্রসাধনরতা সেই অপরূপ শিথিল ভঙ্গিটি যেন এখনো স্পষ্ট হয়ে আছে সমস্ত অনুভূতির মধ্যে। কিন্তু কে ওই নারী তাদের নির্জন আরাম কুটিরের মধ্যে? কৃষ্ণসাগরের সঙ্গে শশাঙ্কর অবশ্য এতকাল বিশেষ কোনো নিয়মিত যোগাযোগ ছিল না বললেই চলে। বৎসরের পুজোর ছুটি ও গ্রীষ্মের ছুটি ব্যতীত শশাঙ্ক কৃষ্ণসাগরে বড় একটা আসতই না, এবং এলেও যে সময়টা সে এখানে কাটাতো বাড়ি থেকে বড় একটা বেরি হতো না। নিজের পড়াশোনা নিয়েই কাটতো তার। কেবল মধ্যে মধ্যে বিলের জলে নৌকো নিয়ে শিকার করতে যেত। আরামকুটির যেখানে, সেদিকে বড় একটা শশাঙ্ক কখনো যায়নি ইতিপূর্বে। বছরখানেক আগে একবার ছুটিতে এসে শশাঙ্ক শিকার করতে করতে ওইদিকে গিয়েছিল, কিন্তু সে সময় দেখেছে আরামকুটিরের জানালা দরজা সব বন্ধ। ওদিকটায় কোনো লোকের বসতি না থাকায় জঙ্গলাকীর্ণ ও নির্জন। রাতে তো কথাই নেই, দিনের বেলাতেও ওদিককার নির্জনতা কেমন যেন দুঃসহ মনে হতো। সেই নির্জন বাড়িতে কে এলো ওই সুন্দরী মেয়েটি? বয়স 15-16 বোধহয় বেশি হবে না। একাকিনী নারী ওই নির্জন বাড়িতে কেমন করে আছে? কি ওর পরিচয়? রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে বারবার শশাঙ্ক শেখরের মনের মধ্যে ভেসে ওঠে ক্ষণেকের দেখা মৃদু আলোয় সেই অপরূপ সুন্দর মুখখানি। এবং পরের দিন কৌতূহলকে কিছুতেই শশাঙ্ক শেখর দমন করতে পারলে না। বের হয়ে পড়ল সেই নির্জন আরামকুটিরের উদ্দেশ্যে। জানতে হবে কে ওই মেয়েটি, কি ওর পরিচয়। সন্ধ্যার ম্লান ছায়া চারিদিকে ঘনিয়ে এসেছে তখন। স্থানটা একটু নির্জন ও চারিদিকে গাছপালা থাকার দরুন ইতিমধ্যেই কেমন যেন থমথমে হয়ে উঠেছে। মধ্যে মধ্যে এখানে ওখানে স্তূপীকৃত অন্ধকারে কিছু জোনাকি জ্বলছে আর নিভছে। ঝিঁঝি যেন কোথায় একটা না একটা ঝিঁঝি রব তুলছে। চোরের মতোই পা টিপে টিপে সেই অন্ধকারের মধ্যে কোনো মতে গতরাত্রে সেই জানালাটার সামনে এসে দাঁড়ালো শশাঙ্ক শেখর। আজকেও জানালার নিচেকার পাল্লা দুটো বন্ধ ছিল এবং উপরের পাল্লা দুটো ছিল খোলা, এবং সেই খোলা পাল্লা পথে আসছিল আলোর ইশারা। একটু দ্বিধা, একটু সংকোচ, তারপরই সাহসে ভর করে জানালার শিক ধরে দুহাতে সে জানালার ওপরে উঠে দাঁড়ালো। কিন্তু আজ ঘরের মধ্যে কেউ ছিল না, ঘরটা খালি। তবে ঘরের মধ্যে একটা দেওয়াল গিরি জ্বলছে, এবং আজ ভালো করে লক্ষ্য করে দেখলো ঘরের মধ্যে নিত্য ব্যবহার্য কিছু আসবাবপত্র রয়েছে। জানালা সেরে কিছুতেই যেন সেখান থেকে চলে যেতে পারে না শশাঙ্ক। একসময় ঘরের মধ্যে কেউ না থাকলেও মুগ্ধ পতঙ্গের মতোই তখনও যেন গতরাত্রের ক্ষণিক দেখা রূপ শিখা তাকে টানছে দুর্নিবার এক আকর্ষণে। ফিরে সে যাবে না, যেমন করেই হোক আরাম কুটিরে সে প্রবেশ করবেই, এবং দেখবে কে সেই অপরূপ লাবণ্যময়ী নারী। জানাল থেকে নেমে ঘুরতে ঘুরতে শশাঙ্ক এলো আরাম কুটিরের সদর দরজার কাছে। কিন্তু আশ্চর্য, দেখলে সদর দরজায় ঝুলছে প্রকাণ্ড একটা লোহার তালা। শশাঙ্ক বিস্ময়ে যেন আরো বেড়ে যায়, কৌতূহল আরো তীব্র হয়ে ওঠে। শশাঙ্ক জানতো না যে সত্যিই তার ভাগ্য ভালো, সেদিন আরাম কুটিরের সদা জাগ্রত প্রহরী কুম্ভ সর্দার সেখানে উপস্থিত ছিল না তখন, নচেত তাকে হয়তো অক্ষত বা জীবন্ত সেখান থেকে ফিরতে হতো না। বিকেলের দিকে কি একটা নিজের কাজে সে নিকটবর্তী শহর মেদিনীপুরে গিয়েছিল, ফিরেছিল মধ্যরাত্রে। সদর দরজায় তালা ঝুলতে দেখে হতাশ হয়ে শশাঙ্ক আবার আরাম কুটিরের পশ্চাৎ দিকে ফিরে এলো। আরাম কুটিরের অভ্যন্তরে প্রবেশের জন্য তখন সে স্থির সংকল্প। এদিক ওদিক তাকাতে হঠাৎ তার নজরে পড়ল অদূরের প্রকাণ্ড অশ্বত্থ গাছটার একটা ঝাঁকড়া ডাল আরাম কুটিরের দোতলা ছাদের প্রাচীরের ওপর গিয়ে পড়েছে। ঠিক হয়েছে, ওই গাছ বেয়ে উঠেই সে ছাদে গিয়ে নামবে। দেখতে তাকে হবেই আরাম কুটিরে কে ওই অত্যাশ্চর্য সুন্দরী তরুণী, এবং সে এখানে একা না আরো কেউ আছে।
গাছে উঠে অতি কষ্টে গাছের যে ডালটা দোতলা ছাদের উপর গিয়ে পড়েছিল সেই ডালটা ধরে অনায়াসেই শশাঙ্ক ছাদের উপর নামল। ছাদ অতিক্রম করে সামনেই একটা সরু অলিন্দ মতো দেখতে পেল। সেই অলিন্দ পথে এগিয়ে যেতেই দেখতে পেল একটা ঘরের দরজা খোলা। খোলা দরজা পথে আলোর উজ্জ্বল আভাস। এগিয়ে গিয়ে সেই খোলা দরজা পথে ভিতরে উঁকি দিতেই চমকে উঠে শশাঙ্ক। ওই তো সেই কালকের ক্ষণেক দেখা তরুণী। ওদিককার একটা খোলা জানালা পথের সামনে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। কি এক দুর্নিবার আকর্ষণে নিজের অজ্ঞাতেই শশাঙ্ক ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঠিক সেই মুহূর্তেই তরুণী ফিরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে অপরিচিত শশাঙ্ককে খোলা দরজার সামনে ঘরের মধ্যে দণ্ডায়মান দেখে অর্ধস্ফুট একটা আর্ত শব্দ করে দুপা পিছিয়ে যায়। ভয় পাবেন না, আমি শশাঙ্ক। শশাঙ্কর কণ্ঠস্বরে কি ছিল কে জানে। তরুণী হঠাৎ যেন স্তব্ধ হয়ে নির্নিমেষে তাকিয়ে থাকে শশাঙ্কর মুখের দিকে। শশাঙ্ক নির্নিমেষে তাকিয়ে থাকে তরুণীর দিকে মুগ্ধ দৃষ্টিতে। তরুণীর পরিধানে একটি নীলাম্বরী শাড়ি, মাথায় কোনো অবগুণ্ঠন নেই, কেশ কবরীবদ্ধ, চাঁদের মতোই সুন্দর শুভ্র কপাল, টানা টানা যুগ্ম ভ্রুর ঠিক মধ্যস্থলে একটি রক্ত কুমকুমের ছোট্ট টিপ। ক্রমে তরুণীর ভীত শঙ্কিত দৃষ্টি যেন মুগ্ধ বিস্ময়ে রূপান্তরিত হয়। নির্বাক মুগ্ধ বিস্ময়ে পরস্পর তারা পরস্পরের মুখের দিকে কতক্ষণ যে তাকিয়ে থাকে দুজনার একজনেরও খেয়াল হয় না। শশাঙ্কই আবার বলে, নিশ্চয়ই আপনি আমাকে হঠাৎ এভাবে এখানে আসতে দেখে ভয় পেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমি কোনো মতলব নিয়ে আসিনি। নিছক একটা কৌতূহলে গাছ বেয়ে উঠে এখানে প্রবেশ করেছি। তরুণী তবু নির্বাক। শশাঙ্ক বলে চলে, দেখুন আপনি কে জানি না, আর নির্জন এই আরাম কুটিরে কি করেই বা এলেন তাও জানি না। বহুদিন থেকে জানি এ বাড়িটা খালি পড়ে আছে, তাই কাল সন্ধ্যার পর এই বাড়ির পিছন দিক দিয়ে যেতে যেতে হঠাৎ এ বাড়ির নিচের তলায় জানালা পথে আলো দেখে কেমন যেন একটা কৌতূহল হলো। সেই কৌতূহলের বশেই জানালা পথে এসে উঁকি দিতে কাল আপনাকে আমি প্রথম দেখতে পাই। এতক্ষণে তরুণী কথা বলে, কে আপনি? আমি? শশাঙ্কর ওষ্ঠপ্রান্তে মৃদু হাসি জেগে ওঠে এবং সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত খেয়াল মনের মধ্যে জেগে ওঠে। বলে, আমার পরিচয় দিলেও আপনি তো চিনতে পারবেন না, এখানকার লোক তো আমি নই। সে আমি বুঝতে পেরেছি, নইলে কুম্ভ সর্দারের কথা জানলে এত বড় ভয়ানক বিপজ্জনক কাজে নিশ্চয়ই আপনি দুঃসাহসী হতেন না। কুম্ভ সর্দার? হ্যাঁ, এই বাড়ির বাইরে সদা সতর্ক প্রহরী রয়েছে সে। আশ্চর্য হচ্ছি তার চোখে আপনি ধুলো দিলেন কেমন করে? মৃদু কণ্ঠে তরুণী বলে, সে তো দেখতেই পাচ্ছেন দিয়েছি, কিন্তু কই বললেন না তো আপনি কে, আর কেমন করেই বা এই নির্জন আরাম কুটিরে এলেন? স্বেচ্ছায় কেউ এসে কি সর্বদা এমন সতর্ক প্রহরার মধ্যে থাকে এমন নির্জন জায়গা? তবে কি, হ্যাঁ এখানে আমি এক প্রকার বন্দিনী বলতে পারেন। বন্দিনী? শশাঙ্কের বিস্ময়ে যেন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। শশাঙ্ক আবার বলে, যতদূর জানি এই আরামকুটির তো এখানকার জমিদারদের। তবে কি আপনি তাঁরই বন্দিনী? হয়তো তাই। আশ্চর্য, এই তরুণী তার পিতার বন্দিনী? ব্যাপারটার মাথা মুন্ডু শশাঙ্ক যেন কিছুতেই বুঝে উঠতে পারে না। কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। তার পিতা রাজশেখর রায়ের বন্দিনী এই নারী? এ বাড়িতে আপনি কি একাই থাকেন? একাই বলতে পারেন, তবে সরজু নামে একজন স্ত্রীলোকও আছে। অন্তরে সরজু আমাকে প্রহরায় রাখে, আর বাইরে প্রহরা দিচ্ছে কুম্ভ সর্দার। সরজু কোথায়? সে নিচের তলায়। দুদিন থেকে তার জ্বর, উঠতে পারে না। একটা কথা, আপনি যদি জমিদারেরই বন্দিনী হন, তিনি নিশ্চয়ই মধ্যে মধ্যে এখানে আসেন। আসেন শুনেছি, মধ্যে মধ্যে নয়, কদাচিৎ কখনো, মাসে 2 মাসে একবার। তবে তিনিও আমার সামনে আসেন না, আমিও কখনো তার সামনে যাইনি। কথাটা শুনে আরো যেন আশ্চর্য লাগে শশাঙ্কর। সবকিছু যেন কেমন গোলমাল হয়ে যায়। আপনি আমার উপরে খুব বিরক্ত হচ্ছেন নিশ্চয়ই, না? শশাঙ্ক এবারে বলে, না বিরক্ত হব কেন, কিন্তু আর আপনি এখানে আসবেন না, যা। কুম্ভ সর্দার যদি খুনাক্ষরেও সন্দেহ করে তবে হয়তো সর্বনাশ ঘটবে। হ্যাঁ যাচ্ছি, যাবার আগে শুধু আরেকটি অনুরোধ করব। আপনার নামটা? তরুণী এবারে মুহূর্তকাল যেন ইতস্তত করে, তারপর মৃদু কণ্ঠে বলে,
চন্দ্রা, কিন্তু আর আপনি এখানে থাকবেন না, যান। হ্যাঁ, যাই। অতঃপর শশাঙ্ক যে পথে এসেছিল আরাম কুটিরে সেই পথে ফিরে গেল। কি কুক্ষণে যে শশাঙ্ক আরাম কুটিরে সে রাত্রে পা দিয়েছিল। সেখান থেকে ফিরে আসবার পর থেকে দিন রাত্র অনুক্ষণ কাঁচ পোকা যেমন তেলা পোকাকে টানে, তেমনি শশাঙ্ককে চন্দ্রা টানতে লাগলো আরাম কুটিরে। এবং শেষ পর্যন্ত তৃতীয় রাত্রে আবার শশাঙ্ক পূর্বের সেই পথেই গিয়ে আরাম কুটিরে প্রবেশ করল। চন্দ্রা তার ঘরে ছিল না, নিচে গিয়েছিল। খালি ঘরের মধ্যে শশাঙ্ক একাকী দাঁড়িয়ে যখন এদিক ওদিক তাকাচ্ছে, চন্দ্রা ঘরে প্রবেশ করে শশাঙ্ককে দেখেই চমকে ওঠে। কি, আবার আপনি এখানে এসেছেন? হ্যাঁ চন্দ্রা, না এসে কিছুতেই আমি পারলাম না। তাড়াতাড়ি ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে ভীত শঙ্কিত কণ্ঠে চন্দ্রা বললে, কিন্তু বুঝতে পারছেন না কি ভয়ানক কাজ আপনি করছেন। ভয়ানক কাজ যে করছে শশাঙ্ক, তা সেও কি বুঝতে পারছে না? বুঝতে পারছে বই কি। তার পিতাই যখন চন্দ্রাকে আরাম কুটিরের মধ্যে এনে বন্দিনী করে রেখেছেন, তার পিতার সঙ্গে চন্দ্রার সম্পর্কটা বুঝতে না পারার মতো শিশু তো সে নয়। অথচ বুঝতে পারা সত্ত্বেও চন্দ্রার আকর্ষণকে সে রোধ করতে পারেনি। উচিত অনুচিত ন্যায় অন্যায়ের সমস্ত নীতিবোধই যেন চন্দ্রার দুর্নিবার আকর্ষণের মুখে ভেসে গিয়েছে। তারপর কুম্ভ সর্দার। তাই তো সে চোরের মতো গোপনে আরাম কুটিরের পশ্চাৎ দিককার বৃক্ষপথে আরোহণ করে এখানে প্রবেশ করছে, যাতে তার নজরেও সে না পড়ে। সরোজ কেমন আছে চন্দ্রা? সে এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, জবাব দেয় চন্দ্রা। তারপর শশাঙ্ক আর চন্দ্রা। যৌবনের প্রথম রং লেগেছে তখন শশাঙ্কের মনে। আর ঠিক সেই মুহূর্তটিতে প্রথম নারী এসে দাঁড়ালো শশাঙ্কের সামনে, চন্দ্রা। শশাঙ্ক ও চন্দ্রার বয়সের পার্থক্য যাই থাকুক না কেন, যে বয়সে পুরুষ ও নারীর পরস্পরের প্রতি পরস্পরের অনেক সময় প্রথম দর্শনেই আকর্ষণ জন্মায়, তাদের বয়সটা ছিল সেই সন্ধিক্ষণে। তার উপরে গোপন মিলনের মোহটা ও আকর্ষণটা কম ছিল না। তাই মাত্র কয়েকদিনের মধ্যে দিয়েই দুজনের মধ্যে ঘনিষ্ঠতাটা নিবিড় হয়ে উঠেছিল। যেমন সন্ধ্যা হয়ে আসে, কি এক দুর্নিবার আকর্ষণে শশাঙ্ককে যেন কৃষ্ণসাগরের তীরে ওই বাগান বাড়িটা টানতে থাকে। সেই আকর্ষণ থেকে কিছুতেই শশাঙ্ক নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না। অথচ পিতার গোপন আশ্রিতা চন্দ্রার সঙ্গে পিতার যে কোনো একটা সম্পর্ক আছে সেটা অনুমানে বুঝতে পারা সত্ত্বেও চন্দ্রার আকর্ষণকেও যেন শশাঙ্ক কাটিয়ে উঠতে পারে না কিছুতেই। তবু বিস্ময় লাগে তার এই কথাটা ভেবেই যে পিতা ও চন্দ্রার মধ্যে কোনো একটা রহস্যজনক যোগাযোগ বা সম্পর্ক আছে। এ বিষয়ে মনে মনে নিশ্চিত হলেও আজ পর্যন্ত কিন্তু কখনো কোনোদিন শশাঙ্ক তার পিতাকে বাগান বাড়ির দিকে যেতে দেখেনি। চন্দ্রাকেও আজ পর্যন্ত স্পষ্টপষ্টি ওই সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ করতেও শশাঙ্কর যেন কেমন সংকোচ হয়েছে, লজ্জা হয়েছে। যদিও চন্দ্রা নিজে থেকেই একদিন বলেছিল উভয়ের দেখা সাক্ষাৎ হয় না। ওই ব্যাপারে তার নিজের দিক থেকেই যে লজ্জা ও সংকোচ ছিল তাই নয়, চন্দ্রাও কখনো কোনোদিন পরস্পরের মধ্যে আলাপে বা কথায় ওই প্রসঙ্গ তুলেও যেন কখনো উত্থাপন করত না। চন্দ্রা সতর্কতার সঙ্গেই ওই প্রসঙ্গটি এড়িয়ে যেত কিনা তাই বা কে জানে। তাছাড়া দুজনে যখন পরস্পরের সঙ্গে মিলিত হতো তখন যেন সমস্ত পারিপার্শ্বিক জগৎটাই ওদের মাঝখান থেকে লুপ্ত হয়ে যেত। শশাঙ্ক ও চন্দ্রার সে বিষয়ে কোনো খেয়াল না থাকলেও তাদের ওই প্রতি সন্ধ্যায় গোপন মিলন আরেকটি নারীর সতর্ক সজাগ দৃষ্টিকে কিন্তু এড়িয়ে যেতে পারেনি। চন্দ্রার রক্ষণাবেক্ষণের জন্য যে প্রৌঢ়া দাসীটি আরাম কুটিরে থাকত, সেই সরোজই একদিন রাত্রে শশাঙ্ক বিদায় নিয়ে চলে যাবার পর চন্দ্রা যখন তার দ্বিতলে শয়নকক্ষে উন্মুক্ত বাতায়ন পথে দাঁড়িয়ে শশাঙ্কর গমন পথের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, তখন এসে ডাকল, চন্দ্রা। চন্দ্রা চমকে ফিরে তাকালো। কি রে সরোজ, কাজটা কিন্তু ভালো হচ্ছে না চন্দ্রা। কি কচি খুকিটি তুমি নও চন্দ্রা? ভাবছো বুঝি আমি কিছুই টের পাইনি না? ভালো চাও তো এসব বন্ধ করো। কর্তাবাবু যদি খুনাক্ষরেও জানতে পারেন তো দুজনকে খুন করে কৃষ্ণসাগরের মাটির তলায় পুঁতে দেবেন।
কিন্তু জানবেনই বা কি করে? তিনি তো আর ওই সময় এখানে আসেন না। তাছাড়া এদিকটায় ভুলে কখনো কেউ আসে না। নাই আসুক, বাইরে কুম্ভ সর্দার আছে, আর রাজাবাবুর চরের কি অভাব আছে? তাছাড়া কথা হাওয়ায় হাওয়ায় কানে ভেসে যায়, এসব কথা বেশি দিন কখনো চাপা থাকে না। চন্দ্রাবোধ হয় সত্যি এবার ভীত হয়ে ওঠে, সন্ত্রস্ত কণ্ঠে বলে, তাহলে কি হবে সরোজ? তাই বলছিলাম, ওকে এখানে আসতে তোমার বারণ করে দেওয়া উচিত হবে। কে বারণ করবে? আমি? হ্যাঁ, তুমিই করবে। না না, আমি পারবো না। আমাকে মেরে ফেললেও তাকে আমি বলতে পারবো না তুমি আর এখানে এসো না। ছেলে মানুষে করো না চন্দ্রা। বেশ, তুমি না বলতে পারো, আমিই বলবো। না না সরোজ, তোমার পায়ে পড়ি, তাকে অমন কথা বলো না। সরোজর বুঝতে আর বাকি থাকে না, হতভাগিনী চন্দ্রা সত্যিই মরেছে, তার ফেরবার আর পথ নেই। এখন আর তাকে বাধা দিয়েও কোনো লাভ নেই। কিন্তু ভয়ে আশঙ্কায় সরোজুর বুকের ভেতরটা কাঁপতে থাকে। জমিদার রাজশেখর বাবুকে সরোজু চেনে। শশাঙ্ক ও চন্দ্রার গোপন মিলনের কথা তার কানে গেলে কারুরই আর রক্ষা থাকবে না। এই বাগান বাড়িতে চন্দ্রাকে এনে তার হাতে রাজশেখর যেদিন চন্দ্রার দেখাশোনার ভার দেন, তাকে বলেছিলেন, পুরুষ বা স্ত্রীলোক কখনো যদি কেউ এই বাগান বাড়িতে প্রবেশ করে তো আমি যেন তৎক্ষণাৎ জানতে পারি। চন্দ্রা তখনও দোতলার ঘরে ফুলে ফুলে কাঁদছিল। সে কান্নার শব্দ সরোজুর কানে এসে বাজছিল। বিদায় নিয়ে ঘোড়ার পিঠে চেপে লাগামটা শক্ত মুঠিতে টেনে ধরে আবার ঘাড় ফিরিয়ে তাকালেন রাজশেখর। কুম্ভকে রাতে গিয়ে পাঠিয়ে দিচ্ছি, সেই এখানে পাহারা দেবে, কারো অন্দরে ঢুকবার হুকুম থাকবে না। পরক্ষণেই রাজশেখর রায়ের হাতের চাবুকটা আন্দোলিত হয়ে বাতাসে হুইস করে একটা তীক্ষ্ণ শব্দ তুলল। নক্ষত্র বেগে তেজি কালো ঘোড়াটা অন্ধকারে মিলিয়ে গেল। সরোজ দরজার সামনে চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে থাকে। উপরতলা থেকে তখনও শোনা যাচ্ছে চন্দ্রার কান্নার শব্দ। সমস্ত ব্যাপারটা সেদিন তো নয়, তারপর এই দীর্ঘ 8 বৎসরেও পরিষ্কার হয়নি সরোজুর কাছে। সে রাত্রের ঘটনা আজও স্পষ্ট মনে আছে সরোজুর। রাজশেখর রায়ের হুকুম মতোই সরোজু এই বাগান বাড়িতে তার আগের রাত্রে একাকী এসে উঠে তার জন্য অপেক্ষা করছিল। রাত তখন বোধহয় 12টা হবে। সরোজু রাজশেখর রায়ের নির্দেশ মতো বহুকালের পরিত্যক্ত বাগান বাড়িটা আরাম কুটিরের নিচের তলার একটি কক্ষে মৃৎ প্রদীপ জ্বালিয়ে চুপচাপ একাকিনী জেগে বসেছিল। উফ, কি অন্ধকার ছিল সে রাতটা! রাত্রির নিকষ কালো অন্ধকারে কৃষ্ণসাগরের কালো জল যেন মিশে একাকার হয়ে গিয়েছে। এমন সময় খট 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 অশ্বক্ষুরধ্বনি শোনা গেল। সরোজু ত্রস্তে উঠে দাঁড়ালো। অশ্বক্ষুরধ্বনি ক্রমশই এগিয়ে আসছে। প্রদীপটা হাতে নিয়ে সরোজু দরজা খুলে এসে বাইরে দাঁড়ালো। সরোজুর অনুমান মিথ্যা নয়। বিরাট কৃষ্ণবর্ণ এক অশ্বের পৃষ্ঠারূঢ় হয়ে রাজশেখরই সামনে এসে দাঁড়ালেন। পিঠের সঙ্গে পাগড়ি দিয়ে বাঁধা এক অপরূপ সুন্দরী 11-12 বৎসরের কিশোরী। মুখটা তার একখণ্ড বস্ত্রে বাঁধা, হাত দুটো বাঁধা, মাথাটা হেলে পড়েছে। প্রচুর কৃষ্ণকুঞ্চিত কেশভার পৃষ্ঠ বেপে এলিয়ে রয়েছে কিশোরীর। ঘরমাক্ত কলেবরে রাজশেখর বাঁধন খুলে প্রথমে কিশোরীকে ভূমিতে নামালেন ও সঙ্গে সঙ্গে নিজেও নামলেন। তারপর নিজেই কিশোরীকে পাঁজা কোলা করে সরোজুকে বললেন, আলোটা ধরো সরোজু। সোজা উপরে নিয়ে গিয়ে কিশোরীকে দোতলায় একটি ঘরে নামালেন। ঘরের শিকলটা তুলে দিয়ে বললেন, আজ থেকে ও তো জিম্মায় রইল। ভয়ে ভয়ে সরোজু জিজ্ঞাসা করেছিল, পোষ মানবে তো হুজুর? পোষ তুই মানাবি? পোষ অবশ্যই। শেষ পর্যন্ত সরোজুকে কষ্ট করে মানাতে হয়নি। আপনা থেকেই চন্দ্রা যেন পাথরের মতো নিস্তব্ধ ও ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর 8টা বছর নিশ্চিন্তে কেটে গিয়েছে। চন্দ্রার বয়স তখন ছিল 11 কি 12, আজ তার বয়স 20 কি 21। সেদিনকার কিশোরী আজ যৌবনে ঢলঢল। এদিকে শশাঙ্ক বাড়িতে যতক্ষণ থাকে কেমন যেন অন্যমনস্ক আনমনা, কোনো কিছুতেই যেন মন নেই, স্পৃহা নেই। সকালবেলাটা যাহোক করে পড়াশোনা নিয়ে কাটায়। বাপের ইচ্ছা ছিল এবারে সে জমিদারির কাজকর্ম তার সঙ্গে দেখাশোনা করবে। সেদিক দিয়েই সে যায় না। দ্বীপ্রহরে বাড়িতে থাকে না। দোনালা বন্দুকটা কাঁধে নিয়ে
কৃষ্ণসাগরের ধারে ধারে শিকার করে বেড়ায়। এদিকে নিশ্চিন্দপুরের চৌধুরীদের বাড়ি থেকে তাগাদা এসেছে। পাকাপাকি তাদের এখনো কিছু জানানো হলো না। মেয়ের বৃদ্ধা পিতামহী এখনো জীবিতা। স্বর্ণময়ী তার একমাত্র দৌহিত্রী। তার ইচ্ছা দৌহিত্রীর বিবাহটা তিনি দেখে যান। বড় আদরের দৌহিত্রী তার স্বর্ণময়ী। বেশি বয়সে অনেক পূজা সস্তয়ন করে কবচ মাদুলি ধারণ করে ওই কন্যা হয়েছিল। কিন্তু তার 2 বৎসর পরেই তার মায়ের মৃত্যু হয়। স্বর্ণময়ী তার প্রথম ও একমাত্র সন্তান। সকালবেলা সেদিন নিজের ঘরে বসে শশাঙ্ক বন্দুকের নলটা পরিষ্কার করছে। জননী সুরেশ্বরী দেবী কক্ষ মধ্যে এসে প্রবেশ করলেন। শেখর, সুরেশ্বরী ডাকলেন। বন্দুকের নলটা উঁচু করে চোখের সামনে ধরে দেখতে দেখতেই জবাব দেয় শশাঙ্ক, কি মা? তাহলে এবারে একটা দিন ঠিক করে ফেলি। বন্দুকের নল থেকে চোখ না সরিয়েই জবাব দেয় শশাঙ্ক, কিসের দিন মা? কিসের আবার? নিশ্চিন্দপুর থেকে তারা চিঠি দিয়েছেন। চিঠি দিয়েছেন কেন বলো তো? শোনো ছেলের কথা, তোর বিয়ের দিনটা একটা ঠিক করতে হবে। তাদের সব জোগাড় যন্ত্র করতে হবে তো। হুট করে বললেই তো আর জোগাড় হয়ে যাবে না। কথায় বলে বিয়ের ব্যাপার, তাই বলো। তাই সেই দিনই তো তোমাকে আমি বলে দিয়েছি মা, বিয়ে করে বউকে কোলে নিয়ে এখন তার সঙ্গে পুতুল খেলা আমি করতে পারবো না। থাম তো, যত সব অনাসৃষ্টির কথা। 8-9 বছর বয়সের সময় বউ হয়ে এ বাড়িতে আসি, জানিস? 12 বছর তখন আমার বয়স পেরোয়নি, তুই তখন আমার পেটে। সে বর্গীয় যুগের কথা মা। তখনকার দিনে বিয়ে করে স্বামীরা 3 বছরের বউকে কাঁধে চাপিয়ে নিয়ে আসতো। আর এটা হচ্ছে তোমার মা মহারানী ভিক্টোরিয়ার যুগ। এই যুগে ওসব অচল, বুঝেছো? একেবারে অচল। হ্যাঁ অচল। ওই অচলই হোক আর যাই হোক, বাপ পিতামহ তোমার যা করে এসেছে তুমিও তা করতে পারবে না। না, তুমি সত্যি বুঝতে পারছো না। সব বুঝতে পারছি। তো ছেলে মানুষ বলছিস? 15-16 বছরের মেয়ে সে, তাকে আবার কেউ ছেলে মানুষ বলে নাকি? শোনো মা, ওসব হাঙ্গামা কেন করছো বলো তো? আমি কি তোমার আইবুড়ো মেয়ে যে পার করবার জন্য ব্যস্ত হয়ে উঠেছ? ষাট, ছেলের কথা শোনো একবার। ছেলে বড় হলে ছেলের বিয়ে দিতে হবে বই কি, তুই আর অমত করিস নি বাবা। না মা, বিয়ে এখন আমি সত্যিই করতে পারবো না। তা বেশ তো, ও মেয়ে ছোট বলছিস, তোর পছন্দ না হয় মল্লিকপুরে সরকারদের মেয়ে আছে, বেশ ডাগর ডগর শুনেছি মেয়েটি, দেখতে একটু রংটা মাজা, তা হোক। না মা না, বিয়ে আমি করবই না। ওসব চিন্তা ছাড়ো দেখি। ওই আবার কি পাগলামি? কেন মিথ্যে বিয়ে বিয়ে খেপেছো বলো তো মা? তুমি যদি আমাকে এমন করে তক্ত করো, সত্যি বলছি আবার আমি কলকাতা চলে যাব, আর ফিরবই না কোনোদিন। ছেলের কথায় সুরেশ্বরী এবার বেশ একটু যেন ঘাবড়েই যান। ছেলের গোষ্ঠীতে আছে 24-25 বছর বয়সে সে হঠাৎ সংসার ছেড়ে যাবে, আর সেই ভয়ে না পুত্র স্নেহে অন্ধ জননী ছেলেকে বিয়ে দিয়ে সংসার বাঁধবার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। মনে মনে গৃহদেবতা গোপীবল্লভকে স্মরণ করে বলেন, ঠাকুর, আমার একমাত্র ছেলে, মায়ের বুক খালি করে ওকে খেলে নিও না ঠাকুর। তাড়াতাড়ি তাই বলেন, থাক বাবা, কোথাও তোমাকে যেতে হবে না, বিয়ের কথা তোমাকে আর আমি বলবো না। সুরেশ্বরী কক্ষতে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। পুত্রের কথায় আজ শুধু হৃদয়ে তিনি আঘাতই পেলেন না, অনেকখানি অভিমানও বুঝি হলো তার। স্বামীকে নিয়ে কোনোদিনই যাকে বলে সুখী বা নিশ্চিন্ত, তা হতে পারেননি। বিচিত্র এক ধাতুতে গড়া তার স্বামী। গরিব গৃহস্থ ঘরের মেয়ে সুরেশ্বরী দেবীকে তার অসামান্য রূপের জন্যই রাজশেখর জননী জাহ্নবী দেবী রায়বাড়ির পুত্রবধূ করে এনেছিলেন। সাধারণ সুখ দুঃখের ভিতর দিয়ে সুরেশ্বরী বড় হয়ে উঠেছিলেন। তাই আভিজাত্য ও ধনগর্বী জমিদার তনয় রাজশেখর রায়ের একেবারে নিকটবর্তী বুঝি সুরেশ্বরী কোনোদিনই হয়ে উঠতে পারেননি। রূপের ছাড়পত্র নিয়ে সুরেশ্বরী রায়বাড়ির অতি উচ্চ লৌহ কপাটটা উত্তীর্ণ হলেও এবং রাজশেখরের সহধর্মিনীর মর্যাদা পেলেও তার অন্তরের নিকটতম হতে বুঝি কোনোদিনই সক্ষম হননি। কারণ রায়বাড়ির গৃহিণীর পদমর্যাদাটুকুই দিয়েছিলেন সুরেশ্বরীকে রাজশেখর, সহধর্মিনীর মর্যাদা বা অধিকার কোনোদিনই দেননি। তার মূলে অবশ্য জননী জাহ্নবী দেবীও ছিলেন। রায়বাড়ির সেদিনকার সর্বময়ী কর্ত্রী কিছুটা দায়ী। বালিকা বধূর সামান্য দোষ ত্রুটিটুকুও আভিজাত্য গর্বী জাহ্নবী দেবী ক্ষমার চোখে দেখতে পারেননি সেদিন।
কথায় কথায় বলেছেন, আবাতের ঘরের মেয়ে জোর করে তুলে এনে সোনার পালঙ্কে বসালেই কি রাজরানী বনে যায়? ভিক্ষুকের উঞ্চবৃত্তি ও নিচতা যাবে কোথায়? নীরবে সুরেশ্বরী চোখের জল মুছে ফেলেছেন সেদিন। মানুষের কথার চাবুক যে সময় বিশেষ চামড়ার চাবুকের চাইতেও নির্মম আঘাত হানতে পারে, সুরেশ্বরীর মতো বুঝি আর কেউ তা বেশি জানেনি। ভুলে যেতেন জাহ্নবী দেবী যে সে তারই বড় আদরের একমাত্র পুত্রের স্বয়ং নির্বাচিত বধূ। বিষয় আশয় ও আভিজাত্যমত্ত রাজশেখর নিজেকে তার বহির্মহল ও নুপুর নিক্কণ মুখর আলোকিত জলসাঘর নিয়েই ব্যস্ত থাকতেন। সূর্যমুখীর মতো একান্ত প্রাপ্য যে বধূটি নিরন্তর তাঁরই মুখের দিকে তাকিয়ে আছে, সেদিকে নজর দেওয়ার মতো সময় ছিল না তার। শুধু কি তাই, রায়বংশের অভিশাপকেও রাজশেখর এড়িয়ে যেতে পারেননি। শুধু এড়িয়ে যাওয়াই নয়, সে পাপকে আরামকুটির থেকে এনে তুলেছিলেন একেবারে রাজবাড়ির বহির্মহলে। ফলে ধীরে ধীরে সুরেশ্বরী যে শুকিয়ে গেল অভিমানে দুঃখে, সেদিন তিনি দেখেও তা দেখলেন না। তবু একদিন অনাদৃতা অবহেলিতা সেই শুষ্কে ফুলের বুকেই নতুন মধু সঞ্চারিত হলো। পরবৎসরী জন্মালো দ্বিতীয় সন্তান শশাঙ্ক শেখর ও তার বছর তিনেক বাদে জন্মালো মেয়ে মাধবী। নতুন করে সুরেশ্বরী দেবী যেন বাঁচলেন আবার। তাই ছেলের উপরে অভিমান জন্মানোটা তার স্বাভাবিক। কয়েকটা দিন তিনি আর ছেলের ধার দিয়েই ঘেঁষলেন না। ঠাকুর ঘর ও ঠাকুরের সেবা এবং সংসার নিয়েই ব্যস্ত রইলেন। দুবেলা ছেলের আহারের সময় তার পাশটিতে বসে তদারক করা চিরদিনের অভ্যাস সুরেশ্বরীর। পরপর কয়েকটা দিন শশাঙ্ক যখন জননীকে আহারের সময় দ্বিপ্রহরে বা রাত্রে সামনে এসে বসতে দেখল না, তখন বোন মাধবীকে জিজ্ঞাসা করল সেদিন আহারে বসেই, হ্যাঁ রে মাধব, মা কোথায় রে? মাকে দেখছি না। মায়ের পরিবর্তে এ কয়দিন মাধবী দাদার আহারের সময় বসেছিল। সে বললে, মা পুজোর ঘরে। পুজোর ঘরে এই সময়? হ্যাঁ, পুজো করছে। এত বেলা অবধি তো মা বড় একটা পুজোর ঘরে বসে থাকেন না? শশাঙ্কর কেমন সন্দেহ হলো। বলল, আমার খাওয়ার সময়টাও কি মা একটিবার আসতে পারেন না? কেন আসবে শুনি? তার মানে আবার কি? মার মনে কষ্ট দেওয়ার সময় মনে থাকে না? এখন আবার মাকে কেন? মার মনে কষ্ট দিয়েছি আমি? ব্যাপারটা শশাঙ্ক ঠিক বুঝে উঠতে পারে না। দাওনি, বলনি বাড়ি ছেড়ে কলকাতায় চলে যাবে? এতক্ষণে কয়েকদিন পূর্বে ঘটনাটা মনে করায় শশাঙ্ক বুঝতে পারে তার সেদিনকার কথায় মা মনে তাহলে ব্যথা পেয়েছেন। তার বিবাহে অসম্মতিতে মনে অভিমান হয়েছে তার। মাকে শশাঙ্ক সত্যি সত্যি বড় ভালোবাসত। চিরদিন তার যত কিছু আদর আবদার তো ওই মায়ের কাছেই। শশাঙ্ক মনে মনে যে কেবল লজ্জাই বোধ করে তাই নয়, নিজেই নিজের কাছে তার অপরাধী মনে হয়। তাড়াতাড়ি সে কোনো মতে আহার শেষ করে উঠে পড়ল। মাধবী বলে, ও কি, খাওয়া হয়ে গেল দাদা? হ্যাঁ। আচমন করে শশাঙ্ক সোজা মায়ের পুজোর ঘরের দিকে চলল। পুজোর ঘরের দরজাটা ভেজানো ছিল ভিতর থেকে। একটু ইতস্তত করে শশাঙ্ক ভেজানো দরজা ঠেলে খুলে ফেলল। সামনেই রৌপ্য নির্মিত সিংহাসনে মখমলের গদিতে গোপীবল্লভের বিগ্রহ বসানো। চন্দনগন্ধি ধূপের সুগন্ধে সমস্ত ঠাকুরঘরটি যেন মম করছে। তার সঙ্গে মিশে আছে চাঁপা ও জুঁই ফুলের মিষ্টি মৃদু সৌরভ। দরজার দিকে পিছন ফিরে বসে সুরেশ্বরী, চওড়া লাল পাড় গরদের শাড়ি পরিধানে, গলায় আঁচলটি জড়ানো, হাত জোর করে মুদ্রিত চক্ষু, ধ্যান নিবদ্ধ সুরেশ্বরী। পা টিপে টিপে শশাঙ্ক এগিয়ে গেল ঘরের মধ্যে একেবারে মায়ের পাশটিতে। নিমিলিত দুটি ধ্যান নিবদ্ধ চক্ষুর কোল বেয়ে নিঃশব্দে দুটি ক্ষীণ ধারা প্রবাহমান সুরেশ্বরীর। মা, তার মা। মায়ের এই মূর্তি ইতিপূর্বে কখনো চোখে পড়েনি শশাঙ্কর। এ শুধু নতুনই নয়, অপূর্ব। কোনো কথা বলতে পারে না শশাঙ্ক। স্থির নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকে মায়ের পূজারত সেই মূর্তির দিকে। এক সময় ধীরে ধীরে সুরেশ্বরী বিগ্রহের সামনে মাথা লুটিয়ে প্রণাম করে উঠে বসতেই শশাঙ্ক মৃদু কণ্ঠে ডাকল, মা। মা ডাক শুনে চকিতে সুরেশ্বরী পুত্রের দিকে তাকালেন। প্রণাম করব মা তোমাকে। ছেলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই সুরেশ্বরী পুত্রকে গভীর স্নেহ বুকের মধ্যে টেনে নিলেন। মায়ের বুকে মাথা রেখে পুত্র বলে,
আমার উপরে নাকি তুমি রাগ করেছো মা? সুরেশ্বরী কোনো কথা বললেন না, কেবল পুত্রের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। রাগ করেছো মা? কে বললে? বলোই না রাগ করেছো কিনা। না, রাগ করেছি কে বললে? তবে আজ কদিন থেকে আমার সঙ্গে তুমি কথা বলো না কেন? বিয়ে করতে চাইনি বলে তুমি রাগ করেছো মা? বেশ, তুমি জোগাড় করো, বিয়ে আমি করব। সত্যি সত্যি বলছি শেখর? হ্যাঁ মা, সত্যি বলছি আমি বিয়ে করব। কই এবার হাসো। চোখে জল এসে গিয়েছিল সুরেশ্বরীর। ওষ্ঠ প্রান্তে হাসি দেখা দিল। মৃদু কণ্ঠে বললেন, পাগল। তারপর ছেলেকে আরেকটু নিবিড় করে বুকের মধ্যে টেনে নিয়ে বললেন, হ্যাঁ রে, চিরকালই কি তুই পাগল থাকবি শেখর? আচ্ছা এবারে চলি, যেতে দাও মা। শশাঙ্ক ঠাকুরঘর থেকে বের হয়ে গেল। সুরেশ্বরী আর একবার বিগ্রহের সামনে লুটিয়ে প্রণাম জানালেন। ঠাকুর, আমার শেখরকে আমার বুক থেকে কেড়ে নিয়ে না, তবে আমি বাঁচব না। স্বর্ণালঙ্কারে সজ্জিত পাষাণ বিগ্রহ চুপ করে রইলেন। পুত্র বিবাহে সম্মতি দিয়েছে। শশাঙ্ক বিবাহ করতে রাজি হয়েছে। অতএব আর কাল বিলম্ব নয়। আহারাদির পরই সুরেশ্বরী স্বামীর শয়নকক্ষের দিকে চললেন। অবিলম্বে স্বামীকে কথাটা জানানো দরকার। নিশ্চিন্দপুরে চৌধুরী বাড়িতে একটা সংবাদ পাঠানো প্রয়োজন। দ্বিতলে নিজের নির্দিষ্ট কক্ষে দ্বীপ্রহরে আহারাদির পর বেলা 4টে, 4:30 পর্যন্ত রাজশেখর নিয়মিত বিশ্রাম নিয়ে থাকেন। দিনের বেলা তো নয়ই, রাত্রেও ওই ঘরে সুরেশ্বরী বড় একটা যান না। নেহাত কোনো বিশেষ জরুরি কাজকর্ম না থাকলে বা স্বামী না ডেকে পাঠালে। বহুদিন হতেই স্বামী স্ত্রী পৃথক পৃথক ঘরে শয়ন করছেন। দ্বীপ্রহরের আহারাদি সকলেরই ছুটে গেছে। কেবল রন্ধনশালার দিকে 2-4 জন দাসী শ্রেণীর স্ত্রীলোক পরস্পরের সঙ্গে মৃদু কণ্ঠে কথাবার্তা বলছে। আর অত বড় জমিদার বাড়িটা যেন দ্বীপ্রহরের স্তব্ধতায় নিঝুম হয়ে গিয়েছে। টানা বারান্দাটা অতিক্রম করে সুরেশ্বরী স্বামীর শয়নঘরের দিকে চললেন। ঘরের দরজাটা ভেজানো ছিল এবং দরজায় গোড়ায় বসে একটি বালক ভৃত্য ঢুলতে ঢুলতে টানা পাখার দড়িটা টানছিল। নিঃশব্দে ভেজানো দরজাটা ঠেলে খুলে সুরেশ্বরী ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের দরজা জানালাগুলি বন্ধ। ঘরের মধ্যে দিনের বেলাতেও তাই একটা অস্পষ্ট পাতলা অন্ধকারের ছায়াচ্ছন্নতা। প্রকাণ্ড উঁচু পালঙ্কের উপরে রাজশেখর চোখ বুজে উঁচু বালিশে হেলান দিয়ে আর হয়ে শুয়েছিলেন। সুরেশ্বরীর সতর্ক মৃদু পদশব্দ তার শ্রবণেন্দ্রিয়কে এড়াতে পারল না। চোখ খুলে রাজশেখর প্রশ্ন করলেন, কে? আমি। সবিস্ময়ে রাজশেখর শয্যার উপরে সোজা হয়ে উঠে বসলেন। সুরো? হ্যাঁ। এগিয়ে এলেন সুরেশ্বরী স্বামীর শয্যার কাছটিতে ধীর শান্ত পদে। কি ব্যাপার হঠাৎ এ সময়? তোমার ঘুমের ব্যাঘাত ঘটালাম না তো? না না, ঘুমোইনি, চোখ বুঝে অমনি শুয়েছিলাম। বলো কি বলছিলে? বলছিলাম শেখরের বিয়ের কথা। শশাঙ্কর? সে রাজি হয়েছে? হ্যাঁ, তাই বলছিলাম আর দেরি করে কাজ নেই। কালই নায়েব মশাইকে একটা দিন স্থির করে নিশ্চিন্দপুরে একটা খবর পাঠাও। ইতিমধ্যে রাজশেখর আলবোলার নলটা তুলে নিয়ে মৃদু মৃদু টানছিলেন। স্ত্রীর কথার জবাব দিলেন না, চুপ করেই রইলেন। চুপ করেই আছো যে? সুরেশ্বরী স্বামীর মুখের দিকে তাকিয়ে কথাটা বললেন। একটা কথা ভাবছিলাম শুরু। কি? এতদিন কথাটা বলা প্রয়োজন মনে করি। তোমার ছেলের বিবাহের ব্যাপারে আপত্তি শুনে, কিন্তু থামলে কেন বলো? বলছিলাম দৈবাচার্য শেখরের কোষ্ঠী বিচার করে বলেছিলেন, মনে আছে নিশ্চয়ই তোমার, 24-25 বৎসরের সময় কোষ্ঠীতে তার সংসার ত্যাগের যোগ আছে। মনের মধ্যে হঠাৎ শিউরে উঠলেন যেন সুরেশ্বরী। মায়ের প্রাণ হঠাৎ যেন কি এক আশঙ্কায় কেঁপে উঠল। কিন্তু মুখে বললেন, 60-60। কোন মুখে সে সংসার ত্যাগ করতে যাবে? আমি তার মা, বেঁচে আছি আজও। কিন্তু দৈবাচার্যের গণনা যে কত নির্ভুল, এর আগেও তো তা 2-4 বার প্রমাণিত হয়েছে সুরো। মনে নেই তোমার আমার মায়ের মৃত্যুর কথাটা? দৈবাচার্য বলেছিলেন অপঘাতে তার মৃত্যু হবে 60 বৎসর বয়সের সময়। কিন্তু হ্যাঁ, শয়নঘরের দোতলার সর্পাঘাতে তার মৃত্যু হলো।
আর তোমার সেই প্রথম সন্তান দেবাচার্য বলেছিলেন 1.5 বছর বয়সের সময় তার মৃত্যু হবে পেটের ব্যাধিতে। ঠিক তাই হলো। তাই বলছিলাম আর 2 বছর অপেক্ষা করে। কথাটা যে বড় সত্যি সুরেশ্বরী নিজেও তা জানেন বইকি। তাই বোধহয় কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, না না, ওসব অমঙ্গলের কথা মনে করো না, তুমি বিবাহের আয়োজন করো। মনের সমস্ত সংকোচ ও সংস্কার যেন সুরেশ্বরী সবল হস্তে সরিয়ে দিলেন। বেশ, তোমার ছেলে, তুমি যখন চাও তাই হবে। ও কি কথা, ছেলে কি আমার একার, তোমার নয়? হ্যাঁ তাই বটে, তবে যাক সে কথা। আজই আমি ঠাকুর মশাইকে ডেকে একটা দিন স্থির করে নায়েব মশাইকে কালই পত্র দিয়ে নিশ্চিন্তপুর পাঠাবো। হ্যাঁ তাই পাঠাও। গোপীবল্লভের কৃপায় সবই মঙ্গল হবে, তুমি মনে চিন্তা করো না। না চিন্তা কি, ভবিতব্যকে কেউ কোনোদিন খণ্ডাতে পারেনি, আমিও পারবো না, তুমিও পারবে না। যা বলবার তা শেষ হয়ে গিয়েছিল। সুরেশ্বরী ঘর থেকে চলে যাবার জন্য পা বাড়িয়ে 2 পা অগ্রসর হয়ে আবার ঘুরে দাঁড়ালেন স্বামীর মুখের দিকে তাকিয়ে। স্ত্রীকে ঘুরে দাঁড়াতে দেখে রাজশেখর প্রশ্ন করলেন, আর কিছু বলবার আছে নাকি? একটা কথা। কি? চৌধুরীদের মেয়েটি সত্যিই সুশ্রীত? মৃদু একটা হাসির বঙ্কিম রেখা রাজশেখরের ওষ্ঠপ্রান্তে জেগে ওঠে। ভয় নেই তোমার শুরু, স্বর্ণময়ী সত্যিই স্বর্ণ প্রতিমা। বিয়ে যদি হয় তো তুমি সচক্ষেই দেখতে পাবে। এ বংশে তার মতো রূপ নিয়ে আজ পর্যন্ত কোনো বউ ইতিপূর্বে বোধহয় আসেনি। যাক, তাহলে তুমি আর দেরি করো না। সুরেশ্বরী ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। দীর্ঘ টানা দালানটা অতিক্রম করে তার নিজের কক্ষে এসে প্রবেশ করলেন। প্রথম পুত্রের জন্য ও তার মৃত্যুর কথা শশাঙ্ককে কোলে পাওয়া অবধি সুরেশ্বরী যেন ভুলেই গিয়েছিলেন। মনের রক্তাক্ত ক্ষতটা মনের বিস্তৃত চেতনার মধ্যে যেন চাপা পড়ে গিয়েছিল। হঠাৎ সেই শুকিয়ে যাওয়া ক্ষতে যেন আঘাত দিয়ে রক্ত ঝরালেন রাজশেখর। দৈবাচার্য, এ বংশের কুলগুরু, তান্ত্রিক, মদ্যপ। কোনোদিন তাকে সুরেশ্বরী সুচক্ষে দেখতে পারেননি, এমনকি তার কাছ থেকে মন্ত্র পর্যন্ত গ্রহণ করেনি স্বামীর বারংবার অনুরোধ সত্ত্বেও। লোকটা জিহবায় যেন বিষ মাখানো আছে। অমঙ্গলের কথা একবার সে মুখে উচ্চারিত হলে আর তার অন্যথা হয় না। হঠাৎ যেন আবার সুরেশ্বরী নিজের মনে শিউরে ওঠেন। না না, গোপীবল্লভ, গোপীবল্লভ। শেখর তার একমাত্র পুত্র সন্তান। মাধুরী ঘরের এক কোণে বসে একখণ্ড রেশম বস্ত্রের উপরে জরির কাজ তুলছিল। মার পদশব্দে মুখ তুলে তাকিয়ে ডাকল, মা। তা হয় না মাধু। আপন মনে কতটা স্বগতোক্তির মতোই কথাগুলো বলছিলেন সুরেশ্বরী। মাধবী কিছু বুঝতে না পেরে বলল, কি বলছো মা, কি হয় না? হ্যাঁ রে মাধু, দেখে আয় তো মা, তোর দাদা ঘরে আছে কিনা। দাদা তো নেই মা, নেই। এই রোদে কোথায় গেল আবার? কোথায় আবার, বন্দুক ঘাড়ে করে বেরোলো। শুনেছিস মাধু, শেখর বিয়েতে রাজি হয়েছে। সত্যি মা? হ্যাঁ রে। তবে আর দেরি করো না মা, তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। দেখছো না দাদার যেন কেমন কেমন ভাব, এক মুহূর্ত বাড়িতে থাকে না। টো টো করে কৃষ্ণসাগরের তীরে তীরে ঘোরা আর বন্দুক নিয়ে শিকার। দেখো বৌদি এলে জব্দ হয়ে যাবে। সুরেশ্বরী মেয়ের কথায় কোনো জবাব দিলেন না, মৃদু হাসলেন কেবল। প্রখর রৌদ্রতাপে নীলাকাশটা যেন ঝলসে যাচ্ছে। কৃষ্ণসাগরের বিস্তীর্ণ জলের মধ্যে থেকেও যেন একটা তাপ উঠছে। সর আর হোগলার ঘন বনের মধ্যে দিয়ে শশাঙ্ক বন্দুকটা হাতে এগিয়ে চলেছে। পাতায় পাতায় লেগে একটা মৃদু খসখস শব্দ উঠছে। পরিশ্রমে ও রৌদ্র তাপে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। লম্বা লম্বা মাথার অবিন্যস্ত কয়েকগাছি চুল স্থানভ্রষ্ট হয়ে ঘর্মসিক্ত কপালের উপরে জড়িয়ে গিয়েছে। কয়েকদিন থেকেই একটা বেলে হাঁসের সন্ধানে শশাঙ্ক হোগলা ও সরবত তছনছ করে ফিরেছে। শীতের শেষে হাঁসের দল উত্তর দিকে আবার উড়ে গিয়েছে। তাদেরই একটি বোধহয় দলভ্রষ্ট হয়ে এখনো কৃষ্ণসাগরের তীরে সরবনের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ গত পরশু বৈকালের দিকে নজরে পড়ে শশাঙ্কর প্রথম। সেই থেকেই শশাঙ্ক হাঁসটার খোঁজ করছে। হঠাৎ দ্বীপ্রহরের স্তব্ধ নির্জনতায় কক কক একটা ডাক শোনা গেল। চকিত হয়ে ওঠে শশাঙ্ক। হাঁসের ডাক। এদিক ওদিক তাকায় শশাঙ্ক। মৃদু একটা হাওয়ার ঝাপটায় সরবন কেঁপে উঠল। একটা হাওয়ার ঢেউ যেন হঠাৎ কম্পন তুলল। তারপরই একটা যেন পাখার মৃদু ঝটপটানির শব্দ।
এধারে সেই শব্দটুকু লক্ষ্য করে বাঁয়ে তাকাতেই শশাঙ্কর অনুসন্ধানী দৃষ্টি যেন সহসা স্থির হয়ে গেল। মানে হাত ৮-১০ দূরে কৃষ্ণসাগরের বুকে যেখানে পাটটা ঢালু হয়ে নেমে গিয়েছে, জলকে ছুঁয়েছে, ছোট ছোট জঙ্গল খাল, ঠিক সেই স্থানে জলের মধ্যে অর্ধেক শরীর ডুবিয়ে পরমানন্দে পাখার ছটফটানি তুলে সর্বাঙ্গে জল ছিটিয়ে ছিটিয়ে জল স্নান করছে সেই খুঁজে না পাওয়া হাঁসটি। কি অপূর্ব গাত্রবর্ণ, মনোরম পালকের কি বিচিত্র বর্ণ সমাবেশ, ফিকে নীলের উপরে গাঢ় লাল ও সোনালি চুমকি, তার উপরে লেগেছে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা, এবং সেই জলকণার উপরে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে হয়েছে যেন রামধনুর বর্ণ বৈচিত্র্য। লম্বা ছড়ানো ঠোঁট দুটি, চক্ষু দুটি চুনির মতোই জলজল করছে। হাতের বন্দুক তুলতে গিয়েও শশাঙ্ক তুলতে পারল না। চুনির মতো দুটি চক্ষু যেন চকিতে মনে করিয়ে দিল ঠিক অমনি আরো দুটি চক্ষু, আরো সুন্দর, আরো সজল। মনের মধ্যে যেন কে বলে উঠল, না না না। আপনা থেকেই মৃত্যুস্বর নিক্ষেপে উদ্যত হাত দুটি যেন ঝুলে পড়ল। বন্দুকটা নামিয়ে বন্দুকের নলটা হাতের মুঠোতে চেপে ধরে মুগ্ধ বিবশ দৃষ্টিতে তাকিয়ে রইল শশাঙ্ক শেখর। না না, মৃত্যু নয়, রক্তপাত নয়, পলাতক সেই হাঁসটি নয়, ও যে তার চন্দ্রা, নির্জন দ্বীপ্রহরে কৃষ্ণসাগরের জলে জলকেলি করছে। এলানো চুলে বিন্দু বিন্দু জলকণাগুলি যেন তোর মতো সর্বাঙ্গে জড়িয়ে রয়েছে। চন্দ্রা, চন্দ্রা। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় শশাঙ্কর চন্দ্রার কথা, আর সেই সঙ্গে মনে পড়ে যায় আজই কিছুক্ষণ আগে দেওয়া জননীকে তার বিবাহের প্রতিশ্রুতি। নিশ্চিন্তপুরে চৌধুরীদের সেই মেয়েটিকে সে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে এসেছে। এ কি করলো সে, এ কি করলো? হঠাৎ চোখের মাথায় জননীকে সে এ কথা দিয়ে এলো। কেমন করে সে আর একজনকে স্ত্রী বলে বুকে টেনে নেবে? তার সমস্ত বুক যে ভরে আছে চন্দ্রা। পলাতক হাঁসের সন্ধানে আনমনে ঘুরতে ঘুরতে শশাঙ্ক যে একেবারে আরাম কুটিরের অতি নিকটে চলে এসেছিল তা সে বুঝতেও পারেনি। হোগলা ও সর্বনের ধারেই মাটিতে গুলি ভরা বন্দুকটা পাশে রেখে বসে পড়ে শশাঙ্ক। আপন চিন্তায় বিভোর হয়ে যায়। হঠাৎ একটা জলের ঝাপটা ও পাখার ছটফটানি শব্দে চমক ভেঙে সামনের দিকে তাকাতেই শশাঙ্ক যেন বিস্ময়ে চমকে উঠল। ও কে? ওই সামনে কৃষ্ণসাগরের কালো জলের মধ্যে মাথা তুলছে ও কে? খিলখিল করে একটা মিষ্টি হাসির শব্দ নয়, যেন সঙ্গীতের একটা সুর চারিদিকে ছড়িয়ে পড়ল। চন্দ্রা, চন্দ্রা। জলের মধ্যে মাথাটি শুধু পানকৌড়ির মতো সকল থেকে যেন জাগিয়ে আছে। আনন্দের স্থান কাল পাত্র ভুলে চেঁচিয়ে উঠল শশাঙ্ক, চন্দ্রা, চন্দ্রা। টুক করে মাথাটা জলের মধ্যে হারিয়ে গেল। চন্দ্রা, চন্দ্রা, আমি আমি। কিন্তু কোথায় চন্দ্রা? কৃষ্ণসাগরের গভীর কালো জলের মধ্যে একটা কেবল ঢেউয়ের আলোড়ন তখন চক্রাকারে মিলিয়ে যাচ্ছে। চন্দ্রা নেই। মানুষের সাড়া পেয়ে চন্দ্রা তখন জলের তলে আবার ডুব দিয়েছে। দিগন্ত বিস্তৃত শুধু কৃষ্ণসাগরের কালো জল আর জল। উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে শশাঙ্ক, কিন্তু আশেপাশে চন্দ্রাকে আর দেখতে পায় না। কিছুক্ষণ তাকিয়ে থাকবার পর হঠাৎ আবার অদূরে নজর পড়ে শশাঙ্কর। চন্দ্রা মাথা তুলে মরাল গতিতে সাঁতরে চলেছে তীরের দিকে। মাঝে মাঝে চন্দ্রার আজকাল খেয়াল হয় কৃষ্ণসাগরের জলে স্নান করতে। দ্বীপ্রহরের নির্জনতায় চারিদিক যখন স্তব্ধ হয়ে আসে, স্তব্ধ শূন্যতার মধ্যে কেবল কচ্চিৎ কখনো এক হাতটা ক্লান্ত ঘুঘুর ডাক শোনা যায়। সরোজু তার ঘরে ঘুমিয়ে পড়ে। বাগান বাড়ির খিড়কির দরজাটা খুলে চোরের মতো চুপি চুপি পা টিপে টিপে চন্দ্রা কৃষ্ণসাগরের জলে এসে ইচ্ছা মতো স্নান করে, সাঁতার দেয়। আজ সাঁতার দিতে দিতে একটু বেশি এগিয়ে গিয়েছিল। হঠাৎ সে আচমকা ওইভাবে দ্বীপ্রহরের সেই স্তব্ধ নির্জনতায় সর্বনের ধারে শশাঙ্ক দেখা পাবে চন্দ্রা তা কল্পনাও করেনি। গলার স্বর শুনে টুপ করে ডুব দিয়ে পালিয়ে এসেছে। ডাঙায় উঠে সর্বাঙ্গে অগোছালো ভিজে শাড়িটা ঠিক করতে গিয়ে চন্দ্রা যেন শশাঙ্কের মুখটা পুনরায় মনে পড়ায় লজ্জায় রাঙা হয়ে ওঠে। চারিদিকে একবার হরিণীর মতো তাকায় ভীরু শশাঙ্ক দৃষ্টিতে। ভিজে শাড়ি সব সব শব্দ করতে করতে খিড়কির দরজা ঠেলে অন্দরের আঙিনায় পা দিতেই সরোজুর গলা শোনা গেল। কি সাহস তোর চন্দ্রা! একা একা কৃষ্ণসাগরে স্নান করতে গিয়েছিলি? কেন, তাতে কি হয়েছে? কি হয়েছে? তোর আজকাল বড্ড সাহস বেড়েছে দেখছি। তুই ভেবেছিস কি সাপের পাত পা দেখেছিস না? গরমে গাটা ঝলসে যাচ্ছিল, তাই একটু। তাছাড়া তোলা জলে স্নান করে কি তৃপ্তি পাওয়া যায়? ভিজে কাপড়ে দাঁড়িয়ে থেকে একটা অসুখ না বাঁধালে চলছে না। না, যা যা, ভিজে কাপড়টা ছাড় গিয়ে। চন্দ্রা হাসতে হাসতে এগিয়ে গেল।
যেতে যেতে পিছন থেকে শুনতে পেল সরোজু বলছে, মরবি মরবি, নিজে তো মরবি, আমাকেও মারবি। চন্দ্রা হাসতে হাসতেই ঘরে এসে ঢুকলো। হঠাৎ কি খেয়াল হলো, দড়ির উপর থেকে একটা শুকনো শাড়ি নিয়ে এই দ্বিতীয়বার সে উত্তরের বড় ঘরটা গিয়ে দরজা ঠেলে প্রবেশ করলো। এ বাড়িতে আসবার পর মাত্র একদিন চন্দ্রা ওই ঘরের মধ্যে প্রবেশ করেছিল, দ্বিতীয়বার আর প্রবেশ করেনি। প্রশস্ত একটা হল ঘরের মতো ঘরটা, আগাগোড়া জাজিম পাতা, দেওয়ালে দেওয়ালে বড় বড় সব প্রমাণ আকারের আরশি, মাথার উপরে দোদুল্যমান 50 পাতির বেলওয়ারি ঝাড়লণ্ঠন। দরজাটা বন্ধ করে চন্দ্রা প্রকাণ্ড একটা আরশির সামনে এসে দাঁড়ালো। মধ্যে মধ্যে দেখেছে চন্দ্রা, সরোজু ওই ঘরের মধ্যে ঢুকে সব ঝাড়পোছ করে যায়, তবু মসৃণ আরশির গায়ে পাতলা একটা ধুলোর প্রলেপ জমেছে। নিজের প্রতিবিম্বিত ছায়াটা তাই আবছা অস্পষ্ট দেখায় আরশির গায়ে। ভিজে শাড়ির অঞ্চল দিয়ে চন্দ্রা আরশির গায়ের ধুলোর প্রলেপটা মুছে দিতেই ঝলমল করে উঠল আরশির গায়ে তার নিজের প্রতিবিম্বটা। চন্দ্রা, চন্দ্রা। বাইরের ঘরে বিস্তৃত ফরাসের উপরে পত্রিকা হাতে চোখের চশমাটা দড়ির সাহায্যে জড়িয়ে ভট্টাচার্য মশাই শুভ দিন দেখছিলেন। সম্মুখে বসে জমিদার রাজশেখর রায়, হাতে জড়ি জড়ানো আলবোলার লম্বা নলটির এক প্রান্ত। কি হলো ভট্টাচার্য, দিন পেলে? আগে এই মাসের শেষাশেষি তো একটা শুভ দিন রয়েছে দেখছি কর্তা। কবে? 24-এ। 24-এ? আজ হলো 9 তারিখ মাসের, হাতে রইল তাহলে মাত্র 15টা দিন। যোগাযন্ত্র তারা আবার সব করে উঠতে পারলে হয়। কন্যা দায় তো সহজ নয়। যাক, গিন্নির ইচ্ছা তাড়াতাড়ি কাজটা সারা। তুমি যাবার সময় নায়েবকে একবার ডেকে দিয়ে যাও, ওই দিনটাই ঠিক করে চিঠি দেওয়া যাক। আগে কর্তা, ওই দিনটা না হলেও পরের মাসের 5ই শুভ দিন আছে। তবে 2 দিনের কথাই লিখে দেওয়া যাক, যেমন ওদের সুবিধা সেই দিনই শুভ কাজ সম্পন্ন করা যাবে। কথা বলতে বলতে হঠাৎ রাজশেখর রায়ের নজরে পড়ল সামনের বারান্দা দিয়ে শশাঙ্ক বন্দুক হাতে অন্দরের দিকে চলে গেল। রাজশেখরের মনটা যেন হঠাৎ বিরক্ত হয়ে ওঠে। একটা মাত্র ছেলে, এত বড় বিরাট জমিদারের একমাত্র উত্তরাধিকারী, কোথায় জমিদারের কাজে মন বসাবে, সব দেখাশোনা করতে শিখবে, তা নয় ভবঘুরের মতো বন্দুক হাতে সারাটা দিন শিকার করে বেড়ায়। ইচ্ছে থাকলেও কোনো কথা রাজশেখর শশাঙ্ককে বলতে পারেন না, সুরেশ্বরীর জন্য। কিন্তু সুরেশ্বরী কি বুঝছেন না, এভাবে অন্যায় প্রশ্রয় দিলে একমাত্র ছেলেকে, তার রায়বাড়ির ভবিষ্যৎ জমিদারকে অকর্মণ্য অপদার্থ করে তুলছে। পুত্রের ভবিষ্যৎ চিন্তায় রাজশেখরের বোধহয় খেয়ালই ছিল না। ইতিমধ্যে কখন একসময় ভট্টাচার্য মশাই তার পুঁথিপত্র গুটিয়ে নিয়ে ঘর ছেড়ে চলে গেছেন ও নায়েব এসে ঘরের মধ্যে তার সামনে নির্দেশের অপেক্ষায় দাঁড়িয়েছেন, টেরও পাননি। সম্বিত ফিরে এলো তার নায়েবের কণ্ঠস্বরে। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, নিশ্চিন্তপুরে চৌধুরীদের একটা চিঠি দিতে হবে। বলুন কি লেখা হবে? লিখে দিন এ মাসের 24-এ বা সামনের মাসের 5ই, যে কোনো একটা দিনেই তারা প্রস্তুত হতে পারলে সেই তারিখেই বিবাহ হতে পারবে। ছোটবাবু তাহলে বিবাহের সম্মতি দিয়েছেন? হ্যাঁ। যাক, চিঠিটা লিখে আমার কাছে নিয়ে আসুন, কালই প্রত্যুষে একজন ঘোড়সওয়ার পাঠাবেন নিশ্চিন্তপুরে। যে আগে। রাত্রি যত বাড়তে থাকে শশাঙ্কর মনের অস্থিরতা যেন ততই বৃদ্ধি পেতে থাকে। হঠাৎ ঝোঁকের মাথায় একই সে হঠকারিতা করে বসল। কেন মাকে প্রতিশ্রুতি দিল? সেই পুচকে মেয়েটা, তাকে কিনা স্ত্রী বলে গ্রহণ করতে হবে। মনে পড়ে গেল শশাঙ্কর সেদিনের কথাটা। ঠাকুরমার একমাত্র আদরিনী নাতনি, ঠাকুরমার সঙ্গে সঙ্গেই তার হাত ধরে ঝুমুর ঝুমুর নুপুরের শব্দ তুলে ওর সামনে এসে দাঁড়িয়েছিল। মুখ তুলে তাকাতেই একজোড়া চোখের সঙ্গে শশাঙ্কর চোখাচোখি হলো। ছোটখাটো মেয়েটি দেখতে হলে কি হয়, চোখের দৃষ্টিতে সেই মুহূর্তে তার এতটুকু সংকোচ বা ভয় ছিল না, সরল সোজা দৃষ্টি। হঠাৎ পাশাপাশি মনের পাতায় ভেসে উঠল ভীরু সশঙ্কিত লাজুক একজোড়া চোখের দৃষ্টি। চন্দ্রা, চন্দ্রা। এক্ষুনি সেই রাত্রে চন্দ্রার কাছে একটিবার গেলে কেমন হয়? কিন্তু রাত কত হলো? অনেক রাতই হয়েছে বলেই মনে হচ্ছে। এত রাত্রে সেখানে যাবে? চন্দ্র যদি ঘুমিয়ে পড়ে থাকে, থাকুক সে ঘুমিয়ে, ডেকে তুলবে শশাঙ্ক।
তাড়াতাড়ি শশাঙ্ক প্রস্তুত হয়ে ঘর থেকে বের হয়ে সোজা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। অশ্বশালা থেকে একটি ঘোড়া নিয়ে তার উপরে সওয়ার হয়ে বসলো এবং ছোটালো ঘোড়াকে। বাগানবাড়ির সামনে এসে যখন শশাঙ্ক বলগা টেনে ঘোড়াকে থামালো, চারিদিকে নিশুত রাতের অন্ধকার যেন জমাট বেঁধে আছে। বাড়ির কোথাও কোনো আলোর চিহ্নমাত্রও নেই। ঠিক চন্দ্রার শয়নঘরের জানালা বরাবর এসে নাতি উচ্চ কণ্ঠে ডাকল শশাঙ্ক, চন্দ্রা, চন্দ্রা। ভাষার দ্বারা অন্তরের অভিব্যক্তি প্রকাশ যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন হতেই কত পুরুষ তার প্রিয়তমার নামটি এমনি হৃদয়ে নিংড়ানো প্রণয় মাধুর্যে ডেকেছে। প্রণয় মধুর ওই বিশেষ প্রিয় ডাকটি আজিও তাই পুরাতন হয় না, হয়নি এবং হবেও না। কার্তিকের শেষ রাতের আকাশে নিঃশব্দে শিশির ঝরায়। সেই শিশিরে আর্দ্র রাত্রির বাতাস মৃদুমন্দ বয়ে চলেছে। এদিকে ওদিকে জ্বলছে আর নিচ্ছে জোনাকির বাতি টিপটিপ করে। শুধু শশাঙ্করই যে দু চোখে নিদ্রা ছিল না সে রাত্রে তা নয়, চন্দ্রার চোখেও বুঝি নিদ্রা ছিল না। সেও দ্বিতলে তার শয়নঘরের খোলা বাতায়নের সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল, আনমানা অন্ধকারের দিকে তাকিয়ে। শুনেছে সে সরজুর মুখেই, এখান থেকে জমিদারের প্রাসাদটি খুব বেশি দূরে নয়। আনমানা সে ভাবছিল বোধহয় শেখরেরই কথা। প্রাসাদের কোনো একটি নিভৃত কক্ষে পালঙ্ক পরি শুভ্র দুগ্ধ ফেননিভ শয্যায় পাখির পালঙ্কের নরম উপাদানে মাথা দিয়ে এখন হয়তো সে গভীর ঘুমে আচ্ছন্ন। পূর্বে কোনোদিন কেশ বা কেশ প্রসাধনের উপরে কোনো মাত্র যত্ন বা স্পৃহা ছিল না চন্দ্রার, কিন্তু আজকাল কেন না জানি সে প্রতি সন্ধ্যায় সযত্নে কবরী বন্ধন করে। যুগ্ম দুটি বঙ্কিম ভ্রুর মধ্যস্থলে পড়ে একটি কাঁচ পোকার টিপ। নিত্য নতুন ছাদে কবরী বন্ধন সে করে, আজও করেছিল। আর পরিধানে ছিল একটি আকাশ নীল জরির বুটি দেওয়া নীলাম্বরী শাড়ি। কেবলই তার মনে পড়ছিল আজ দ্বীপ্রহরের সেই ঘটনাটি। আপন মনে খুশির আনন্দে সাঁতার কাটতে কাটতে কৃষ্ণসাগরের অনেকটা দূরে চলে গিয়েছিল সে। হঠাৎ সেই স্বর ও হোগলার বনের সামনে সবুজ মখমলের মতো ঘাসের উপরে শশাঙ্ককে উপবিষ্ট দেখেই সে চমকে উঠেছিল। শশাঙ্ক ডেকে উঠেছিল, চন্দ্রা, চন্দ্রা। কিন্তু কেন সে যে হঠাৎ ডুব সাঁতার কেটে পালিয়ে এলো ত্রস্ত হরিণীর মতো সেই মুহূর্তেই, তা হয়তো সে নিজেও বলতে পারবে না। হঠাৎ তার ওই ডুব সাঁতার কেটে পালিয়ে আসায়, তার চন্দ্রা চন্দ্রা করে ডাকা সত্ত্বেও কি ভাবলো শশাঙ্ক কে জানে। রাগ করেছে কিনা তার উপরে তাই বা কে জানে। কিন্তু পালিয়ে না আসা ছাড়া তখন আর তার উপায় বা কি ছিল। সর্বাঙ্গে লেপটে যাওয়া জলসিক্ত শাড়ি নিয়ে সেই বা কোন লজ্জায় গিয়ে তার সামনে দাঁড়াতো। ছি, শশাঙ্ক হয়তো ভাবত কি প্রগল্ভা, কি নির্লজ্জা চন্দ্রা। একাকিনী ঘরের মধ্যে আপনা থেকেই শুভ্র গণ্ড দুটিতে যেন রক্তিমাভা দেখা দেয় চন্দ্রার। অকারণেই একবার ঘরের মধ্যে পশ্চাতের দিকে দৃষ্টিপাত করে চন্দ্রা। ঘরের কোণে রৌপ্য নির্মিত পিলসুজের উপরে ভীরু প্রদীপ শিখাটি যেন হঠাৎ কেঁপে কেঁপে উঠল, তারই মতো লজ্জায় থরথর করে। তারপরেই হঠাৎ একসময় চাপ্পা কণ্ঠে ডাকটি তার কানে এসে বাজল, চন্দ্রা, চন্দ্রা। প্রথম দুবারের ডাক অস্পষ্ট হলেও তৃতীয়বারের ডাকটি বুঝতে চন্দ্রার আর একটুও কষ্ট হয় না। আনন্দ, বিস্ময় ও আকস্মিকতায় চন্দ্রা যেন চমকে ওঠে। ভীত শঙ্কিত দৃষ্টিতে এদিক ওদিক তাকালো চন্দ্রা। না, ঘরে কেউ নেই, সে একা। সরজুও এতক্ষণে দোতলার দক্ষিণের ঘরে নিদ্রাচ্ছন্ন। চিরদিনই ঘুম তার গা হোক, নিশ্চয়ই সে কিছু শুনতে পায়নি। দারোয়ানও তার ঘরে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আবারও ডাক এলো চতুর্থবার, চন্দ্রা, চন্দ্রা। কে? চাপা কণ্ঠে প্রশ্ন করে চন্দ্রা। আমি শেখর, দরজাটা খুলে দাও চন্দ্রা। কিন্তু সদর দরজায় তো এখন ভারী লোহার তালাটা পড়ে গেছে ভিতর থেকে। রাত 11টায় শুতে যাবার আগে প্রত্যহ সরজু নিজে তালাটা দরজায় লাগিয়ে তবে নিশ্চিন্ত হয়। কেমন করে সে শশাঙ্ককে এত রাত্রে ভিতরে নিয়ে আসবে? চাবি সরজুর আঁচলে। শুধু তাই নয়, বাইরে থেকেও তালা আর একটা পড়ে। ও সরজুর কাছেই একদিন শুনেছিল আরাম কুঠিরের প্রহরী কুম্ভ সর্দার সেই তালা দেয় দরজায়, আর সে চাবিটা থাকে কুম্ভরই কাছে। আবার নিচে অন্ধকার থেকে শশাঙ্কর কণ্ঠস্বর শোনা যায়, কি করছো চন্দ্রা? দরজাটা খুলে দাও, আমি শেখর। তাই তো, এখন উপায়? হঠাৎ একটা কথা চন্দ্রার মনে পড়ে। ঠিক সেইভাবেই ওকে সে ভিতরে নিয়ে আসবে।
নাতি উচ্চ কণ্ঠে শশাঙ্ককে সম্বোধন করে চন্দ্রা বলে, পূবের খোলা ছাদের দিকে যাও, আমি ছাদ থেকে শাড়ি ঝুলিয়ে দেব, তাই ধরে তুমি উপরে উঠে আসতে পারবে না? পারবো পারবো, শশাঙ্ক জবাব দেয়। পূবের ঘরটার সামনে প্রাচীর ঘেরা খানিকটা খোলা ছাদ। আলনা থেকে চটপট দুটো শাড়ি নিয়ে ছাদের দিকে চলে গেল তন্দ্রা তড়িৎ লঘু পদবিক্ষেপে। দুটো শাড়ির দুই অঞ্চল প্রান্তে গিট বেঁধে এবং শাড়ির এক প্রান্ত প্রাচীরের সঙ্গে বেঁধে অন্য প্রান্ত ঝুলিয়ে দেয় নিচের অন্ধকারে। কিছুক্ষণ বাদেই সেই ঝুলন্ত শাড়ির প্রান্ত ধরে ঝুলতে ঝুলতে ওপরে উঠে আসে শশাঙ্ক। প্রাচীরের উপর থেকে লাফিয়ে ছাদে নামল। পরিশ্রমে তখনও হাঁপাচ্ছে শশাঙ্ক। প্রশস্ত ললাটে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। নেমে এসে প্রথমেই শশাঙ্ক চন্দ্রাকে প্রশ্ন করে, গাছের যে ডালটা এই ছাদে এসে পড়েছিল সেটা বুঝি কেটে ফেলা হয়েছে? হ্যাঁ, সরজু আজই সকালে কুম্ভু সর্দারকে বলে কাটিয়ে ফেলেছে। হঠাৎ? মৃদু কণ্ঠে বলে চন্দ্রা। সে চায় না তুমি এখানে আসো। তাই নাকি? সে তাহলে টের পেয়েছে? পেয়েছে। তা তুমিও কি বলছো? না কিছু না, কিন্তু সত্যিই চন্দ্রা, ভাবতেই পারিনি এত রাত্রে তুমি জেগে থাকবে। কিন্তু এই রাত্রে এমনি করে আসা তোমার উচিত হয়নি। উচিত অনুচিত বোধ কি এখন আর আমার কিছু অবশিষ্ট আছে চন্দ্রা? উচিত অনুচিত বোধ না থাক, প্রাণের ভয়ও তো আছে। তাও বুঝি এখন আর আমার নেই চন্দ্রা। চলো আমার ঘরে। ঝুলন্ত শাড়িটাকে আবার উঠিয়ে নিয়ে চন্দ্রা এগিয়ে চলল। শশাঙ্ক তার সঙ্গে সঙ্গে অগ্রসর হলো। আরো ঘণ্টাখানেক পরে প্রদীপদানে প্রদীপটি টিপ টিপ করে জ্বলছে। প্রদীপের চন্দ্রালোকে একটি স্বপ্নময় আলো ছায়ার লুকোচুরি যেন ঘরের মধ্যে। চন্দ্রার পালঙ্কের উপর পা ঝুলিয়ে বসে শশাঙ্ক, আর দুই কনুইয়ে ভর দিয়ে অর্ধ শয়ানো অবস্থায় চন্দ্রা। চন্দ্রার সযত্ন রচিত কবরী বন্ধনকে ইতিমধ্যে আদর করতে করতে কখন একসময় মুক্ত করে দিয়েছে শশাঙ্ক। গুচ্ছ গুচ্ছ কেশ এলিয়ে পড়েছে মুক্ত কেশি হয়ে। ডান হাতের আঙুল দিয়ে সেই ফোলা কেশ নিয়ে খেলা করতে করতে একসময় শশাঙ্ক বলে, দুপুরে অমনি করে আমার ডাক শুনে টুপ করে টুপ সাঁতার দিয়ে পালিয়ে এলে কেন বলো তো? বল, আমি তোমাকে দেখতে পেয়েছিলাম নাকি? দুই আঙুলে আলতো করে চন্দ্রার নরম গালটা একবার টিপে দিয়ে শশাঙ্ক বলে ওঠে, মৃত্যু এখনো অস্বীকার? তুমি বা জলে নেমে এলে না কেন? নামবো তো ভেবেছিলাম, কিন্তু টুপ করে ডুব দিয়ে কোথায় যে কোন দিকে তুমি পালালে। হ্যাঁ গো দুষ্টু, নিজে পালিয়ে এসে এখন কথা ঢাকা হচ্ছে। আবোল তাবোল অসংলগ্ন সব কথা, যার না আছে কোনো অর্থ, না আছে কোনো শেষ। শুধুমাত্র বলবার আনন্দেই যা বলা, শোনার আনন্দেই যা শোনা, অর্থহীন গুজব। আচ্ছা চন্দ্রা, একটা কথার জবাব দেবে? বলো, আমাদের এই মিলন এর মধ্যে কি কোনো পাপ বা অন্যায় আছে? ও কথা বলছো কেন? কি জানি কেন, আমার কেবলই আজকাল মনে হয় অত্যন্ত দূরের তুমি, নাগালের বাইরে। মন্ত্র পড়ে তোমাকে ঘরে নিয়ে আটকে রাখা চলবে না, কোনো বন্ধনেই তোমাকে বাঁধা যাবে না হয়তো কোনোদিনই। ওসব কি কথা আবার? শঙ্কিত চন্দ্রার কণ্ঠ হতে উচ্চারিত হয় কথাগুলো। মনে হয় যেন তুমি শুধু স্বপ্নই, রাত্রির একটি মধুর স্বপ্ন। ঘুম ভাঙলেই দিনের আলোয় তুমি পালিয়ে যাবে। তোমার নাগাল বুঝি আর পাওয়া যাবে না। কেন, তুমি আমাকে এমনি করে জোর করে ধরে রাখতে পারবে না? কিন্তু যদি এমন হয় আমাদের এই স্বপ্নকে ভেঙে দেবার জন্য ভয়াবহ কোনো দুঃস্বপ্ন আমাদের সামনে এসে পথ আগলে দাঁড়ায়? তারপরই হঠাৎ কি ভেবে নিবিড় বাহুবন্ধনে চন্দ্রাকে বুকের মধ্যে আঁকড়ে ধরে শশাঙ্ক বলে ওঠে, না না, তোমাকে হারাতে আমি পারবো না চন্দ্রা, কিছুতেই পারবো না। চন্দ্রা চুপটি করে শশাঙ্কের বুকের মধ্যে মাথাটা এলিয়ে দিয়ে বলে, না না, আমাকে তুমি ছেড়ো না। নিবিড় আলিঙ্গনে দুটি বক্ষের গোপন মধুর কামনার তপ্ত স্পর্শ যেন উভয়েই অনুভব করে। নিস্তব্ধ ঘর, কেবল যেন তাকিয়ে আছে ওদের দিকে ভীরু কম্পিত প্রদীপ শিখাটি এক চক্ষু মেলে। দুটি বক্ষের তপ্ত শ্বাস প্রশ্বাস যেন একে অন্যকে ছুঁয়ে ফেলে। আবার একসময় শশাঙ্ক ডাকে, চন্দ্রা। ঘুম পাচ্ছে বুঝি? না। তবে চুপ করে আসো, কথা বলছো না কেন? তুমি বলো, আমি শুনি। এমনি করেই যদি রাত্রি কেবল আমাদের সামনে থাকতো, অনন্তকাল ধরে তার কালো পক্ষ বিস্তার করে, এমনি নিবিড় পাওয়ার মধ্যে দিয়েই সময় তার চলা বন্ধ করে দাঁড়িয়ে থাকতো,
এসব তুমি আজ কি বলছো? আমার বড্ড ভয় করছে। আচ্ছা চন্দ্রা, এমন যদি কখন হয় আমাকে দূরে চলে যেতে হয়? না না, ওসব বলো না, ওসব বলো না। তুমি বড় ভীতু চন্দ্রা, বড় কোমল, বড় বিশ্বাসী। কিন্তু জগৎটা তো তা নয়। বড় কঠিন, বড় কর্কশ। অবিশ্বাস আর সন্দেহ, দুঃখ ও বেদনা এর সর্বত্র। না, তবু কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তার আগে আমি... বলতে বলতেই উঠে বসে চকিতে কোমর থেকে গোজা একটি হাতির দাঁতের বাঁটওয়ালা খাপ সমেত তীক্ষ্ণ ছোরা টেনে বার করলো চন্দ্রা। মৃদু প্রদীপালোকেও ইস্পাতের ছোরাটা হিলহিল করে উঠল। চকিতে ছোরা সমেত চন্দ্রার হাতটা মণিবন্ধে চেপে ধরে উৎকণ্ঠার সঙ্গে বলে শশাঙ্ক, হে কি? হ্যাঁ, তার আগেই এই ছোরা আমাকে পথ দেখিয়ে দেবে। মানুষ বিশ্বাসঘাতকতা করলেও এ করবে না কোনোদিন। ছোরাটা ততক্ষণে কেড়ে নিয়েছে শশাঙ্ক। এই ছোরা সবসময় তোমার কাছে থাকে নাকি? হ্যাঁ। কিন্তু কেন? বললাম তো, আজকাল তো দ্রৌপদীদের চরম সংকটময় মুহূর্তে ভগবানের আবির্ভাব হয় না, তাই নিজে থেকেই ব্যবস্থা করে রেখেছি। তাই তো নির্ভাবনায় আছি আমি। হঠাৎ কি যেন একটা মনে পড়ে যায় শশাঙ্কর। ছোরাটা চন্দ্রার হাতে ফেরত দিতে দিতে বলে, তাই যেন পারো তুমি, তাই যেন পারো। রাত্রের নিঃসঙ্গ প্রহর গড়িয়ে চলে পলে পলে। ত্রিজামা রাত্রি অবসানের পথে। শিশির সিক্ত ভোরের হাওয়া ঝিরঝির করে কক্ষে এসে প্রবেশ করে। চন্দ্রা বলে, এবারে ফিরবে না? রাত বোধ হয় আর বেশি নেই। হ্যাঁ, যেতেই তো হবে। ঝুলন্ত শাড়িটা ধরে নিচের দিকে ঝুলতে ঝুলতে ওপরের দিকে আবার তাকায় শশাঙ্ক। অস্পষ্ট ফিকে অন্ধকারে প্রাচীর গাত্রে দেখা যায় তখনও চন্দ্রার মুখখানি। চন্দ্রা, যাই? এসো, কাল আবার ওই সময় আসবো। এসো, এমনি করে আমায় তুলে নেবে তো? নেব। এবারে তুমি তুমি চন্দ্রা, ঘুমোবো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।